সুন্দর সুসজ্জিত একটি পাহাড়ি বাংলো। সেই বাংলোর কাছেই একটি পিজিতে থাকতো প্রিয়াঙ্কা। একদিন দেখে সেই বাংলোর ঠিক পিছনে রয়েছে একজোড়া কবর। আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সত্যি ঘটনাই আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন, কারণ বিপদ কখনোই বলে আসে না। আর আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আপনাদের মূল্যবান মতামত তো জানাবেনই, তার সাথে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। এতে আমাদেরও ভালো লাগে আর যারা ঘটনা পাঠান তারাও আনন্দ পান। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে প্রিয়াঙ্কা লিখে পাঠিয়েছে। ঘটনাটা আজ থেকে 6-7 বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনা। তবে মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত ওই কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। প্রিয়াঙ্কা যখন কলেজে পড়তো তো তখন থেকে ওর ইচ্ছে ছিল যে কলেজ পাশ করার পরেই ও চাকরি জয়েন করবে। ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছে। তো ওর কলেজের যখন শেষের দিকে সময় আসে, যখন ক্যাম্পাসিং হয়, তো তখনও দেখতে পায় যে সেইভাবে যতটা যেরকম আর কি ক্যাম্পাসিং হওয়ার কথা, যেভাবে চাকরি আসার কথা সেভাবে কিন্তু চাকরি কলেজেই সে বছর আর কি সেরকম ক্যাম্পাসিং কোনো একটা কারণে হয়নি। এবারে যখন তারপর ওর 4th ইয়ারেরও এক্সাম হয়ে গেল, কিন্তু তখন ওর কাছে কোনো চাকরি, আর ওর চাকরি করার ভীষণ ইচ্ছে। তো তখন ও কী করলো, বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে কাজের জন্য সন্ধান করা যায়, তো সেই সমস্ত জায়গায় ও ওর যে সিভি রয়েছে সেগুলোকেও আপলোড করে, বায়োডাটা দেয় যাতে ও সেখান থেকে কোনো চাকরির অফার পায়। তো ওর ভীষণ ইচ্ছে চাকরি করার। এবার যেখানে যেখানে ও কাজের অফার পাচ্ছে সেই কাজের একটা অফারও ওরা ইচ্ছে থাকলেও নিতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। কারণ কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মাইনেটা ভীষণ রকমের কম এবং কাজের যে প্রোফাইলটা সেটাও ওর খুব একটা ভালো লাগছে না, ওর নিজের কাজ শেখার খুব একটা অপরচুনিটি নেই। তো এইরকমভাবে ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, তারপরে ও চাকরি পাচ্ছে না। তো এইরকম করে ও বিভিন্ন জায়গায় খবরের কাগজ দেখে হোক, বিভিন্ন ধরনের সাইটে, সব জায়গায় ও বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে। কোনো জায়গা থেকে কল আসে, কোনো জায়গা থেকে কল আসে না। তো এইরকম করতে করতেই ওর কাছে একদিন একটা কল আসে। তো সেই কলটা কোথা থেকে আসে? সেই কলটা আসে, আমি নামটা বলছি না, একটা বেশ ফেমাস সিমেন্ট ফ্যাক্টরি থেকে ওর কল আসে। এবার এই সিমেন্ট ফ্যাক্টরি থেকে যে ওর কলটা এসছিল, তো সেখানে ওর সেখানে ওর বায়োডাটাটা আর কি সিলেক্ট হয় এবং ওকে একটা টেলিফোনিক ইন্টারভিউ হয় ওর সাথে। তো ইন্টারভিউতে ওর মোটামুটি ভালোই আর কি ওর যায় ইন্টারভিউটা। তো তার কিছুদিন পরে ওর কাছে ইমেল আসে এবং ওকে ফোনও করে, বলে যে আপনি সিলেক্টেড, আমাদের কোম্পানির জন্য আপনি সিলেক্টেড। এবার ও তো ভীষণ খুশি যে ও সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সেদিনই ওকে যা ডিটেলস পাঠায় তো সেগুলো দেখে ও জানতে পারে যে যে কোম্পানির জন্য ও সিলেক্ট হয়েছে সেই কোম্পানির কিন্তু অফিস রয়েছে। অফিস কলকাতাতে রয়েছে, একটা নামকরা একটা সিমেন্ট ফ্যাক্টরি, তার 2-3টা অফিস রয়েছে। কিন্তু আমি বললাম যে ও যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছিল, তো ওকে ওরা ওদের যেখানে ওয়ার্কশপ রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি সিমেন্ট তৈরি হয়, যে সিমেন্টের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানকারই কোনো একটা কোয়ালিটি কন্ট্রোল ডিভিশনে ওর চাকরিটা হয়েছে।
মানে ওকে সেই যেখানে আর কি সিমেন্টগুলো তৈরি হয় সেখানে গিয়েই কাজ করতে হবে, ওর কলকাতায় পোস্টিং হচ্ছে না। এবার এবং স্যালারি যেটা ওকে সেই সময় প্রোভাইড করছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্যালারি। তো ওর প্রথমে একটু খারাপ লাগে যে যে যদিও চাকরিটা সিলেক্টেড হলো, বাট ও কলকাতায় জবটা পাচ্ছে না। কিন্তু ও আরও ওর বন্ধুবান্ধব, তারপরে ওদের কলেজের যারা আর কি সিনিয়র ছিলেন তাদের সকলের সাথে ও কনসাল্ট করে। তো সবাই ওকে বলে যে জবের অফারটা খুবই ভালো এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু শিখতে পারবে। তো সেই সমস্ত কিছু যখন সবার থেকেও শোনে এবং সবাই ওকে পজিটিভই বলে যে এমনি জব মার্কেটটা ভালো নয়, তুই যখন চাকরিটা পেয়েছিস আর তুই মেকানিক্যাল নিয়ে পড়েছিস, তুই মানে তোর তো এই টাইপের জবই হওয়ার কথা, তুই যদি একদম প্রপার যেটা নিয়ে পড়াশোনা করছিস সেরকমভাবেই যদি তুই কাজ করতে চাস। তো বাড়িতে কথা বলে, বাড়িতে প্রথমে ওর একেবারেই রাজি ছিল না প্রিয়াঙ্কার বাড়িতে, কিন্তু ও যেহেতু প্রচণ্ড ইচ্ছে চাকরি করা, তো ওর বাড়ি থেকে বললো যে ঠিক আছে। তো ও জবটা মানে যে অফার লেটার ওকে দেয় সেটা ও অ্যাকসেপ্ট করে নেয় এবং সিগনেচার করে পাঠিয়ে দেয়। তো তারপরে নির্দিষ্ট দিনে ওর একটা জয়েনিং ডেট পড়ে। এই অবধি সব কিছু কিন্তু একদম ঠিকঠাক ছিল। এবারে বলি ওর কোথায় অ্যাকচুয়ালি পোস্টিংটা হয়। ওর পোস্টিংটা হয়েছিল হিমাচল প্রদেশের সিমলার কাছাকাছি একটা জায়গা, সিমলা থেকেও প্রায় 40 কিলোমিটার মতো যেতে হয়, সেরকম একটা জায়গা। সেখানে মানে ওই জায়গাটার নামই ওই সিমেন্ট ফ্যাক্টরিটার ওখানে আর কি নামে আর কি হয়ে আছে, মানে সবাই চেনে, একটা বিশাল বড় ফ্যাক্টরি আছে। তো ওইখানেই ফ্যাক্টরির মধ্যে যে ওদের যে কোয়ালিটি কন্ট্রোলের যে জায়গাগুলো রয়েছে, যে ডিপার্টমেন্ট রয়েছে, সেইখানেই ওর একটা জব হয়। এবার প্রিয়াঙ্কা একা একটা মেয়ে, কলকাতা থেকে বাইরেও ঘুরতে ওর বাবা মায়ের সাথে গেছিল ঠিকই, কিন্তু সেইভাবে থাকা কখনো একা হয়নি। তো ওর বাবা মা প্রথম থেকে একদমই ইচ্ছে ছিল না। তো যেহেতু মেয়ে প্রচণ্ড জেদ করছিল যে না আমি চাকরিটা জয়েন করে দেখি, যদি আমি একান্ত না পারি আমি ছেড়ে দেবো, কি আছে, কিন্তু দেখি তো কেমন ব্যাপারটা, কারণ এতগুলো চাকরি ও ট্রাই করেছে তার আগে একটাও ওর কিন্তু মানে ঠিকঠাক হয়নি। তো নির্দিষ্ট দিনে প্রিয়াঙ্কার বাবা মা প্রিয়াঙ্কাকে নিয়ে ওই হিমাচল প্রদেশ যায় এবং সেখান থেকে সিমলা গিয়ে ওর আর কি যেখানে আর কি কোম্পানি, তো সেখানে গিয়ে ওকে দিয়ে আসে এবং সব কিছু দেখে আসে। ওর যে ম্যানেজার ছিল তার সাথে কথাবার্তা বলে এবং খুবই আর কি খুব সিস্টেমেটিক আর কি, কোম্পানিতে কাজগুলো খুব সিস্টেমেটিক হয়, মানে বিশাল আর কি ভালো ব্যাপার, খুব সুন্দর, মানে কাজের পরিবেশটাও ভালো। আর একদম পাহাড়ি জায়গায়, কিন্তু ওখানেই মানে যেহেতু আমরা সকলেই জানি যে সিমেন্ট ফ্যাক্টরিগুলো কিন্তু পাহাড়ি জায়গাতেই হয়, ওখান থেকেই ওরা পাহাড়ের কেটে কেটেই তো সিমেন্টগুলো বানানো হয়, তার সাথে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র অ্যাড করা হয়, বিভিন্ন ধরনের মানে কেমিক্যাল কম্পোনেন্ট মেশানো হয়। তো সেই ডিপার্টমেন্টও চাকরি হয়েছে। এবার ওর বাবা মা গেছে, বাবা মা গিয়ে সবার সাথে কথা টথা বলেছে, খুব ভালো লেগেছে ওদেরও যে ঠিক আছে, এখানে প্রচুর মেয়েরাও ওখানে রয়েছে, এমন নয় যে ওখানে কোনো মেয়ে কাজ করে না, তাদের সাথেও কথা হয়েছে। এবং ওই কোম্পানি থেকে কিন্তু ওদেরকে মানে মেয়েদেরও থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। তো সেখানে ওরা থাকবে ঠিক করেছে, তো সেখানেই ওর থাকা শুরু করলো। এবং ওর ডিপার্টমেন্টে ও ছাড়াও কিন্তু আরও 4টে না 5টা মেয়ে ছিল সেই সময়, এবং প্রত্যেকটা মেয়ে ওই 1-2 বছর হয়েছে, 3 বছর হয়েছে জয়েন করেছে, এবং সবাই বলছে খুব ভালো, মানে কাজের পরিবেশ ভালো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো, সব কিছুই আর কি ভালো। তোর বাবা মা একটু নিশ্চিন্ত হয় কথাগুলো শুনে। তো দুদিন ওরা আবার সিমলাতে ছিল, ওর সাথেও দেখা করতে আসতো ওর কাজের পরে, তারপরে আবার ওরা সিমলা গিয়ে থাকতো। তো কিছুদিন পরে ওর বাবা মা বাড়ি চলে এলো, প্রিয়াঙ্কা ওখানে নিজের কাজকর্ম কন্টিনিউ করলো। এইটাই ছিল ব্যাপার। এইবারে আস্তে আস্তে কিন্তু আমি মূল মানে ঘটনাটা কিভাবে ওর সামনে এলো, আমি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যেখানে একটা জোড়া কবরের ব্যাপার আছে, সেই ব্যাপারটা এবার আমি আস্তে আস্তে আসছি। আচ্ছা, এবার ও ওখানে কাজ শুরু করেছে। তো কাজ হচ্ছে ওর মোটামুটি 9টা থেকে ওর শিফট থাকতো, 9টা থেকে 5টা অবধি। এবার যেহেতু কোয়ালিটি কন্ট্রোলের কাজকর্ম করতো, আরও বিভিন্ন ধরনের টুকটাক বিভিন্ন ডিপার্টমেন্টের আরও অনেক কাজকর্ম থাকতো। তো 5টার সময় ছুটি হলে ও কিন্তু 5টার সময় ওদের রুমে আসতে পারতো না, কারণ ওই 1-1.5 ঘন্টা আরও এক্সট্রা হয়ে যেত। সকালবেলাও 9টার মধ্যে একদম অফিসে ঢুকে যেতে হতো। তো একটা শিডিউলটা বেশ আর কি টাইট ছিল। আর ওদের ওখানে যে মেয়েদের যে থাকার ব্যবস্থাটা ছিল, যেহেতু ওখানে মেয়ের সংখ্যা তুলনামূলক মেয়ে স্টাফের সংখ্যা অনেকটাই কম, তো ওটা একটা মানে একটা পুরনো বিল্ডিং ছিল, মানে ওটা অফিসিয়াল বিল্ডিংই। তো সেখানটাই আর কি ব্যবস্থা করে মেয়েদের থাকার ব্যবস্থা ছিল, এবং ওখানে একটা কুক ছিল, সে রান্নাবাড়ি করে দিত। এবার ঘটনা হচ্ছে ওই মেসে মানে প্রথম থেকে ও কাজকর্ম শুরু করে, কাজকর্ম তো ভালোভাবেই হচ্ছিল, ওর বেশ ভালোও লাগলো, আর পরিবেশটা ভীষণ সুন্দর, একটা পাহাড়ি জায়গা।
আর ওইখান থেকে না মানে আশেপাশের মানে ওখানকার লোকালও অনেকে কাজ করে, তো যারা আর কি মেয়েদের বাড়ি থেকে আসে কাজ করে আবার বাড়ি চলে যায়, এরকমও প্রচুর আছে। কিন্তু ওই আশপাশটা ওই ফ্যাক্টরি বা ফ্যাক্টরির প্রপার্টি ছাড়া আর কিন্তু কিছু ছিল না। তো এটা খুব মনোরম পরিবেশে কাজ, ও তো ভালো মতো কাজকর্ম করছে। কিন্তু সমস্যা যেটা শুরু হলো সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। কারণ ওখানে যে কুক যে রান্না করতো, যেহেতু বেশি মেয়ে ছিল না, ওই টোটাল ওই মেয়েদের থাকার জায়গাটায় 12 থেকে 13 জন মেয়ে থাকতো। এবার ওই 12 থেকে 13 জন ওই যে মেয়ে থাকতো তাদের জন্য যে খাবার করতো, যে রান্না করতো, তার হাতের রান্না ছিল খুব খারাপ। মানে এতটাই খারাপ যে মানে মানে প্রিয়াঙ্কা যেটা ইমেলে লিখেছে যে ওর মা বাড়িতে ভীষণ ভালো রান্না করে। যে আমি মানে সারা জীবন মানে বাড়িতে মায়ের রান্না খেয়ে আমার একটা এমন অবস্থা হয়ে গেছে যে আমি ওই রান্না না মানে মুখে তুলতে পারছি না। প্রায়ই ছুটির দিনে গিয়ে ও কিছু একটা বাইরে থেকে কিনে আনতো, চিপসের প্যাকেট, তারপরে কখনো কিছু উল্টোপাল্টা কেক কেক কিন্তু এগুলো খেয়ে তো আর থাকা যায় না, দিনের পর দিন তো এগুলো খেয়ে সারভাইভ করা সম্ভব নয়। তো যাই হোক, তো কষ্ট করেও 3-4 মাস ওখানে কাটায়, এবং কাটানোর পরে ওর সাথে ওখানে না একটা মেয়ের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। সেই মেয়েটা হচ্ছে পাঞ্জাবের মেয়ে, মেয়েটার নাম ছিল নেহা। তো এই নেহা আর প্রিয়াঙ্কার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব। আর নেহারও কিন্তু ওই সেম প্রবলেমটা হতো, বাকি মেয়েদেরও প্রবলেম হতো, কিন্তু ওরা না অতটা বলতো না বা ওরা অতটা গা করতো না যে ঠিক আছে যা হয়েছে খেয়ে নিই। কিন্তু যেহেতু সকাল 9টার মধ্যে বেরোতে হবে, এবার ওখানে একটা বড় কিচেন ছিল, জিনিসপত্রও থাকতো, কিন্তু ওই 9টার আগে রান্না করে খেয়ে বেরোনোটা, আবার এসে 6:30-7টার সময় এসে নিজের জন্য রান্না করা, এই বিষয়টা না মানে প্রিয়াঙ্কা খুব মাঝে মধ্যে 2-3 বার করার চেষ্টা করেছিল, বাট সেটাও করে উঠতে পারেনি। তো নেহা আর প্রিয়াঙ্কা মিলে দুজনে তখন ঠিক করে যে ওদের যে কোম্পানি রয়েছে, বড় কোম্পানি, তো ওখানে না প্রচুর প্রচুর লোক ছিল যাদেরকে আর কি বাসে করে, স্টাফেরা যারা আর কি কাছাকাছি থাকতো, তাদের মানে বাস সার্ভিস ছিল, তারা তাদের বাড়ির সামনে থেকে কোথাও থেকে বাসে উঠতো, অফিসিয়াল বাসে তাদের নেমে যেত, আবার অফিস যখন ছুটি হয়ে যেত তখন তারা ওই বাসে করেই তাদের নির্দিষ্ট গন্তব্যে বা তাদের বাড়িতে চলে যেত। তো ওরা বললো যে আচ্ছা, তখন প্রিয়াঙ্কাই আর কি অফারটা প্রথম নেহাকে দেয় যে আচ্ছা আমরা দুজনে মিলে যদি আলাদা করে কোথাও থাকি, মানে যেখানে অ্যাটলিস্ট আমাদের খাওয়া দাওয়াটা ঠিক হবে, মানে আমাদেরকে যদি কেউ পেইং গেস্ট হিসেবে রাখে তাহলে কেমন হয়। কারণ আমাদের হয়তো টাকা একটু বেশি যাবে, কিন্তু আমাদের ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হবে। তার মধ্যে ওদের যে রুমগুলো ছিল, সেই রুমগুলো না মানে আমি বললাম যে একটা পুরনো বিল্ডিংই ছিল, সেই বিল্ডিংটাকে ওরা মেয়েদের থাকার জায়গা বানিয়েছিল। ফলে ঘরগুলো না মানে হাফ হাফ পার্টিশন মতো ছিল, মানে শুধু মেয়েরাই থাকে, কিন্তু ওইভাবে পার্সোনাল স্পেস বলে সেরকম কিন্তু খুব একটা কিছু ছিল না। তো সেটাতেও একটু ওর অসুবিধে হতো, নিজের কোনো জিনিসপত্র কিনলে সেটা রাখাতে একটু অসুবিধে হওয়া। তো ওই প্রিয়াঙ্কা নেহা ঠিক করলো যে ওরা একটু খোঁজ লাগাবে যে সস্তায় যদি একটু কোথাও পেইং গেস্ট হিসেবে থাকা যায়, কারণ গাড়ি ভাড়াটা লাগবে না, অফিসিয়াল বাস রয়েছে বা গাড়ি রয়েছে, ওরা যদি বলে দেয় যে আমরা ওখানে থাকছি, গাড়ি ওদেরকে দিয়ে আসবে নিয়ে আসবে, সেটা নিয়ে হয়তো সমস্যা হবে না। তো ওরা তখন নিজেরা ঠিক করলো যে এরকম খুঁজবে পেইং গেস্ট। তো ওরা তখন ভাবলো যে আমরা এই উইকেন্ড থেকেই খোঁজা শুরু করব। তো যা বলা তাই কাজ, তো অফিসেরই একজন যে লোক ছিল, তো তাদেরকেও, তাদের মধ্যে 2-3টে লোককে আর কি এরকম বললো যে যারা ওই আশেপাশে থাকতো, তো তাদেরকে বললো যে আচ্ছা আমরা এরকমভাবে আলাদা থাকতে চাই, তো যদি আপনাদের কোনো চেনা পরিচিত কেউ থাকে, যাদের যদি ভালো ঘর থাকে, একটু সিকিওরড ভালো সেফ বাড়ি ঘর, তো সেখানে আমরা থাকতে চাই, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, ওদের যে মেস ছিল সেই মেসে কিন্তু মাছ হতো না, খুব কম ডিম হতো, সপ্তাহে একদিন করে মাংস হতো, আর বাকি সব দিনই ওই ডাল সবজি আর রুটি আর ভাত, দুটোই হতো, রুটি ভাত যে যেরকম খায়। কিন্তু ননভেজ খেতে দুজনেই ভীষণ ভালোবাসতো, নেহাও খুব ভালোবাসতো, প্রিয়াঙ্কাও ভালোবাসতো। তো ওরা সমস্ত কিছু ওদের যা যা আর কি ক্রাইটেরিয়া ছিল সব কিছু বলে দেয়। তো সব মানে বেশ 4-5টা লোকরা বলে। তো ওরা বলেছে যে ঠিক আছে আপনারা 1 সপ্তাহ সময় দিন, আমি আপনাদেরকে জানাবো। এইভাবে ওদের কাজকর্ম চলছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, মোটামুটি আর কি কোথাও থেকে খবর পাচ্ছে, কোথাও থেকে খবর পাচ্ছে না। তো এরকম করতে করতেই ওদেরই ওখানের অফিসের একটি লোক একটা খবর দেয়। তো কী খবর দেয়, ওরা একটা পিজির কথা বলে, বলছে যে আমরা একটা ভালো পিজি পেয়েছি, এখন তোমরা তো 2টো মেয়ে থাকবে, একটা সেফ জায়গা। তখন বলছে হ্যাঁ আমরা তো সেফ জায়গার কথাই বলেছিলাম, কারণ যেখানে সেখানে তো আমরা থাকতে পারবো না, সেখানে শুধু মেয়েরা যাতে থাকে এরকমই, মানে ওই বাড়িতে কোনো ছেলে থাকলে কিন্তু চলবে না। তো বললো যে একটা খুব ভালো আমি বাড়ি পেয়েছি, একটা ফ্যামিলি পেয়েছি,
একটা বয়স্ক কাপল থাকে আর তার নিজের মেয়ে থাকে, তার মেয়েও বয়স্ক। বলছে যে ওদের প্রচুর বড় বাড়ি, তো ওইখানে আমি আপনাদের ব্যবস্থা করেছি, মানে ওদের সেই অর্থে টাকা পয়সার দরকার নেই, কিন্তু যেহেতু ওদের বড় বাড়ি রয়েছে আর 3জনে মিলে থাকে, তো আমি বললাম যে এরকম দুটো অল্প বয়সী মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, এরা কাজ করছে এসছে, এদের অসুবিধা হচ্ছে। তো ওরা শুনে বললো ঠিক আছে, তোমরা ব্যবস্থা করতে পারো। তো বললো যে রান্না বাড়িও সব কিছু করে দেবে, কোনো অসুবিধে নেই, কারণ ওদের নিজস্ব ওই বাড়িতে আর কি, মানে ওই যাদের আর কি বাড়ি, যারা 3জন থাকে, ওদের আবার বাড়িতে কুক আছে, মানে এসে রান্না করে দেয়। তো বলছে খাওয়া দাওয়া নিয়ে অসুবিধে হওয়ার কথা নয়, ওই কুককেই বলবে তোমরা যখন যেরকম রান্না করতে বলবো ওরা সেরকমই করে দেবে, অসুবিধে কিছু হবে না। তো ওরা তো বেশ খুশি হলো যে বাবা। আর টাকার যে সবথেকে বড় কথা, টাকা পয়সার যেটা হলো সেটাও কিন্তু খুব একটা বেশি দাম সে সময় ছিল না। আর সেই সময় ওরা অফিসে বলে, ওদের আর কি যে অফিস কাজ করতো, তো সেখান থেকে বলে ওরা ওটার একটা অ্যালাওয়েন্স বার করে নিয়েছিল। তো মোটামুটি যা দেখলো যে ওদের খুব একটা যে খরচা হবে তা নয়। আর অফিসিয়াল গাড়ি তো রয়েছেই, অফিস যাওয়া আসার কোনো সমস্যা নেই। তো ওরা ভাবলো যে ঠিক আছে, এই রবিবার দিন ওরা দেখতে যাবে বাড়িটা। গেছে। এবার এই বাড়িটার কথা একটু বলি। এই বাড়িটা যেখানটা আর কি ওরা পেইং গেস্ট হিসেবে থাকবে, সেই জায়গাটা কিন্তু ওর অফিস থেকে, ওই সিমেন্ট ফ্যাক্টরি থেকে খুব বেশি দূরে না, এই মিনিট 20 মতো লাগবে গাড়িতে, মানে ডিস্টেন্স আছে বাট খুব বিশাল ডিস্টেন্স নেই, 15 থেকে 20 মিনিট লাগবে। তো গেছে, গিয়ে দেখছে একটা অপূর্ব সুন্দর পরিবেশে একটা বাংলো বাড়ি, মানে ওই জায়গাটা একটা ভ্যালি মতো, এবং পাহাড়ের একটু উপরের দিকে একটা ভ্যালি মতো জায়গায়, সেখানে 3-4টে বাড়ি রয়েছে, এবং তার মধ্যে একটা বাড়ি হচ্ছে ওই 3জন থাকে তারা পেইং গেস্ট হিসেবে রাখবে। ভালো কথা, পেইং গেস্ট হিসেবে ওরা থাকবে। এবার কথাবার্তা বলেছে। তো যে আর কি হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তারা যথেষ্ট বয়স হয়ে গেছে এবং তাদের মেয়ে রয়েছে, 3জনই সেদিন বাড়িতে ছিল। তো 3জনের সাথেই কথোপকথন হয় এবং ওরা মোটামুটি দেখে, প্রিয়াঙ্কা আর নেহা দুজনেই বুঝতে পারে যে ফ্যামিলিটা ভালো, আর ওখানকার হচ্ছে মানে ওরা আদি বাসিন্দা ওই সিমলার। তো কথাবার্তা বলে ওদের বেশ ভালো লাগে, ওদের রুম দেখায়, রুমটাও খুব মানে খুব সুন্দর রুম ছিল। রুমটার যে বৈশিষ্ট্যটা, যেটা প্রিয়াঙ্কা ইমেলে লিখেছে, যে রুমটা একটা বিশাল বড় বেডরুম, বেডরুম থেকে মানে বেরিয়ে, মানে একটা বড় বেডরুমই কিন্তু মাঝখানে একটা হাফ পার্টিশন মতো করে একটা আবার খাওয়ার ডাইনিংয়ের জায়গা মতোও আছে। এবার এই দুদিকে যে দুটো জায়গা আছে সেখানে আবার একটা বড় বেড আর একটা একটু ছোট বেড রয়েছে, মানে একটা বেডে 2জন শুতে পারবে ভালোভাবে, আর অন্য বেডটাতে একজন তো খুবই ভালোভাবে শুতে পারবে। তো একটা ছোট্ট মতো কিচেন মতো রয়েছে, মানে ওটা ঠিক কিচেন নয়, বাট একটা চাইলে ইন্ডাকশান ওভেন হোক বা ছোটোখাটো কিছু রান্নাবাড়ি করা যাবে। তো ওদের তো ভীষণ ভালো লাগে। আর পাহাড়ি বাংলো, বুঝতেই পারছেন, খুব সাজানো গোছানো সুন্দর বাংলোর আর কি একটা ঘর, তো ওদের খুব ভালো লাগে। তো ওরা মোটামুটি ওখানে ফাইনাল করে আসে যে পরের মাস থেকে ওরা এই বাংলোয় মুভ করে যাবে। আর খাওয়া দাওয়ার বিষয়ে জিজ্ঞেস করে, তো ওরা বললো যে আমরা এরকম এরকম, মানে মাছটা তো ওখানে অতটা পাওয়া যায় না, বললো এক জায়গাতেই আসে, মাঝে মধ্যে আসে, কিন্তু ডিম হোক 2-3 রকমের সবজি হোক, এটা বলছে কোনো অসুবিধে নেই, আমরা করে দেবো সব, মানে লাঞ্চ আর ডিনারটা। আর ব্রেকফাস্টে বলছে যে ব্রেকফাস্টে আমাদের অত তাড়াতাড়ি তো হয় না, তোমরা তো 9টায় বেরিয়ে যাবে, মানে 9টার আগেই বেরোতে হবে, 8:30টায়। তো বলছে যে আমি এখানে একটা হিটারের বন্দোবস্ত করে দেবো, তোমরা সেখানে একটু দুধ গরম করে, দুধ কর্নফ্লেক্স হোক বা কিছু একটা খেয়ে নেবে। তো ওরা তখন ব্রেকফাস্টটা নিয়ে অতটা মাথা ঘামায়নি, কারণ যেহেতু ওদের ওই ফ্যাক্টরির ভিতরে, ওই সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে কিন্তু একটা ওদের সাবসিডাইজ ক্যান্টিন ছিল। তো বলছে ঠিক আছে, ব্রেকফাস্টটা নিয়ে অত ভাবনা চিন্তার কিছু নেই, আর ছুটির দিন একটু ঘোরাঘুরি করবো, অসুবিধা হবে না। তো ওরা ওখানে ফাইনাল করে দেয়। এবার নির্দিষ্ট দিনে ওরা ওই বাড়িতে শিফটও করে যায়, ওই প্রিয়াঙ্কা আর নেহা। শিফট করার থেকে ওরা তো ভীষণ আনন্দ পাচ্ছে, বেশ এবার মানে বেশ জায়গা আছে, দুজনের বেশ কিছুটা পার্সোনাল স্পেস আছে। তো নেহা বললো যে আমার অত বড় বেড লাগবে না, আমি ছোট বেডটাই নিচ্ছি, তুই বড় বেডটা নে। তো প্রিয়াঙ্কা বড় বেডটা নিয়েছে, জায়গাটা দুজনে বেশ টুকটাক জিনিসপত্র সব কিছু খুলে গুছিয়ে গাছিয়ে রাখছে, বেশ আর কি ভালোই কাটছে দিন। এবারে ওই যে আমি জায়গাটা বললাম যেখানটায় আর কি ওরা বাড়ি নিয়েছিল, সেখানটায় একটা ভ্যালি মতো জায়গা বললাম না, পাহাড়ের বেশ উঁচুতে, আর সেখানটায় 3 থেকে 4টেই ওরকম বাংলো রয়েছে। এইবারে প্রিয়াঙ্কা যে বাংলোটায় থাকতো, ঠিক তার পাশে, মানে কিছুটা একটা মানে গাছগাছালির মধ্যে রয়েছে, ঠিক তার পাশে আর একটা বিশাল বাংলো ছিল। মানে বিশাল বাংলো বলতে এরিয়াটা বিশাল, কিন্তু বাংলোটা ছোট, খুব বিশাল বড় নয়।
কিন্তু বাংলোটা অনেকটা এরিয়ার উপরে, গাছ ঠাছ বসানো। তো ও না দেখতো বাংলোটাকে কী সুন্দর করে সাজানো, একদম মানে টিপটপ সুসজ্জিত যাকে বলে, মানে প্রত্যেকটা গাছ সুন্দর করে কাটা, মানে কোনো গাছ মানে ফুল গাছগুলোকে মেনটেন করা, যে দালান আছে সেই দালানের ওই জায়গাটা মেনটেন করা, তারপর একটা ছোট সামনে বাগান, সেই জায়গায় মানে পাইন দেবদারু সমস্ত গাছ রয়েছে, আর পুরো লনটাকে ভেলভেটি লন, মানে অপূর্ব সুন্দর। আর বাড়িটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হুম। তো যখনই এই প্রিয়াঙ্কা আর নেহা ঘরে ঢুকতো বা ঘর থেকে বেরোতো, ওরা দুজনেই ওই বাংলোটার দিকে তাকিয়ে থাকতো, কারণ এত সুন্দর করে সাজানো সুন্দর জিনিস। তো ওরা দুজনেই কিন্তু বলা বলি করতো এই বাংলোটা কার হবে, মানে কাউকে ওরা দেখতে পায় না বাংলোটায়। এবারে এইখানে শিফট হওয়ার পর থেকে ওরা মানে প্রচুর আর কি অফিস থেকে ফিরতো, প্রচণ্ড টায়ার্ড হয়ে যেত, খাওয়া দাওয়া করতো, ঘুমিয়ে পড়তো। এইবারে ওখানে শিফট হওয়ার 1 সপ্তাহ পর থেকে ওই নেহা প্রথম আর কি একটা জিনিস খেয়াল করে, যে রাতের বেলা বলতে পাহাড়ি জায়গাতে তো মানে 8টার সময় প্রায় সবাই শুয়ে পড়ে, মানে ঘরে ঘরে লাইট একটুখানি হয়তো টিমটিম করে জ্বলে, বেশিরভাগ মানুষই শুয়ে পড়ে। মানে পাহাড়িদের আপনারাও হয়তো জানেন যে পাহাড়ি মানুষরা কিন্তু অনেক সকাল থেকে ওদের দিন শুরু করে, মানে প্রত্যেকটা মানুষ যার হয়তো সকালে স্কুল নেই বা সকালেই কোথাও বেরোতে হবে তা নয়, তারাও কিন্তু অনেক সকালে ওঠে, যেহেতু ওরা অনেক আগে ঘুমোতে যায়। তো ও খেয়াল করে, নেহা প্রথম খেয়াল করে যে ওদের ঠিক বাড়ির বাইরেটায়, মানে ওদের একটা জানলা রয়েছে, ঠিক জানলার বাইরেটায় কেউ একটা রাতের বেলা নয় খুব কান্নাকাটি করে, নয় প্রচণ্ড হাসাহাসি করে, না হলে কিছু একটা কথা বলে, কী কথা বলে সেটা কিছু বোঝা যায় না, এগুলো খেয়াল করে। এবারে একদিন নেহা এরকম মানে রাতের বেলা এরকম বারবার ঘুমঠুম ভেঙে গেছে, তো প্রিয়াঙ্কাকে বলছে যে আচ্ছা আমাদের যারা ল্যান্ডলর্ড আর কি, তারা তো তিনজনে মানে দুজন তো খুবই বয়স্ক, মানে যে হাজব্যান্ড ওয়াইফ কাপল, আর বাকি যে আর একজন আছে সেও কিন্তু সারাদিন বিভিন্ন রকমের ওই আচার, মানে আচার তৈরি করে আর কি বাড়িতে। আর ওদের নাকি প্রচুর মানে ফার্মিং ল্যান্ড আছে, তো সেখান থেকে ওদের টাকা পয়সা আসে, মানে প্রচুর আর কি স্থাবর সম্পত্তি আছে। তো বলছে যে ওরা তো অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ ওদের মানে পেইং গেস্ট হিসেবে ওরা যে জায়গাটা থাকে ঠিক তার উল্টো দিকেরই সাথে মানে কিন্তু অ্যাটাচ ঘরগুলো, ওই দিকটা ওরা থাকে। ফলে ওরাও দেখে যে ওরা 8টা সাড়ে 8টার সময় সবাই ডিনার করে, তারপরে সবাই শুয়ে পড়ে। তো তাদের পক্ষে মানে পিছনের দিকে গিয়ে হাসাহাসি করা কি কান্নাকাটি করা কথা বলা এগুলো সম্ভব নয়। আর এই তিনজনের গলার আওয়াজটা প্রিয়াঙ্কা এবং নেহা দুজনেরই চেনা। ফলে এরা যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলে বা হাসাহাসি করে বা কিছু এরকম আওয়াজ করে, সেটা এদের শুনতে পাওয়ার কথা। আর যদি ওরা কথাবার্তা বলেও, ওদের যারা ল্যান্ডলর্ড রয়েছে তারা নিজেদের ঘরে কথা বলবে, তারা নিশ্চয়ই অত রাতের বেলা ঠান্ডার মধ্যে মানে বাড়ির ঠিক পিছনের দিকে গিয়ে ওদের যে রুমটা সেই রুমের পিছনে গিয়ে নিশ্চয়ই হাসাহাসি করবে না বা কথা বলবে না। আর আচ্ছা এখানে এবার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু ওই পাহাড়ি ভ্যালির মধ্যে ওদের ওই বাংলোগুলো ছিল, 3 থেকে 4টে 5টা বাংলো, সেগুলো কিন্তু মানে ওরকম বিশাল একটা বাংলো থেকে অন্য বাংলোর যে বিশাল একটা লম্বা পাঁচিল দেওয়া রয়েছে এরকম কিন্তু নয়, একদম ছোটোই 2 থেকে 2.5 ফুটের আর কি, মানে ওই গাছ দিয়ে আর কি পার্টিশন মতো করা। এমনিতে কিন্তু কোনো বাংলোর সাথেই কোনো প্রপার্টির সাথে অন্য প্রপার্টির বিশাল যে একেবারে ইটের তৈরি পাঁচিল রয়েছে এরকম কিন্তু ব্যাপার ছিল না। তো এই কথাগুলো নেহা যখন প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা তো অবাক হয়ে যায়, কারণ ও এসে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তাহলে ওর মানে কিছু মনেই নেই, মানে এরকম যে কিছু হয়েছে ও কিছু বুঝতে পারে না। তো প্রিয়াঙ্কা বলছে যে হবে হয়তো কেউ, তুই এত ভাবছিস কেন? তো নেহা বলছে না আমার না খুব অদ্ভুত টাইপের লাগে, মানে এমন করে হাসে এমন করে করে। একদিন তো আমি পুরো ভয় পেয়ে গেছি, আমি তখন মানে যেহেতু ওদের দুজনের ঘর একটাই কিন্তু একটা বড় বুকশেলফ মতো ছিল, তো সেটা দিয়ে দুটো ঘরের মধ্যে একটু মানে দুটো বেডের মধ্যে একটা পার্টিশন করা। তো বলছে যে আমি একদিন তোর এদিকটায় এলাম, এসে দেখলাম তুই অকাতরে ঘুমোচ্ছিস, তাই ভাবলাম তোকে আবার ডাকবো, তারপরে আমি কিছুক্ষণ পরে গিয়ে শুয়ে পড়ি, তোর ঘরেই আমি ছিলাম, তোর খাটের উপরে বসেছিলাম, তারপরে কিছুক্ষণ পরে আমি আমার বেডে গিয়ে শুয়েছি। তো প্রিয়াঙ্কা বলছে যে কই আমি তো এরকম কিছু শুনিনি। তো ও বললো যে ঠিক আছে আমি তো আজকে রাতে জেগে থাকবো, দেখবো তো, মানে আমি শোনার চেষ্টা করবো কে এরকম করছে। তো সেদিনকে প্রিয়াঙ্কা মানে মনে মনে ঠিক করেছে যে ও আজকে পুরো জেগে থাকবে। আর ওর যেটা লিখেছে ইমেলে, ও বেশিক্ষণ জেগে থাকতে পারে না, শুধু শুধু বেশিক্ষণ জেগে থাকতে পারে না, প্রচণ্ড ঘুম পেয়ে যায়। তো সেই জন্য ও কী করেছে, সেদিনকে ল্যাপটপে ও একটা ফিল্ম চালিয়েছে। ভালো কথা। এবার পাশের ঘর থেকে তো নেহার সাথে মাঝে মধ্যেই কথা হয়েছে। তো আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি,
ওরা যখন ওই বাড়িটা নেয় পেইং গেস্ট হিসেবে, যখন ওরা থাকা শুরু করে, তো তার আগে ওদের যে ল্যান্ডলর্ড ছিল তারা একটা কথা বলে দিয়েছিল যে আমরা আমাদের এই বাড়িটা অনেক দিন থেকেই এরকম, আমরা তো 3জন মানুষ, আমাদের বাংলোটা অনেক বড়, কিন্তু আমরা এর আগে কাউকে এভাবে পেইং গেস্ট হিসেবে রাখিনি। তার কারণ হচ্ছে যে আমরা প্রথম কথা ছেলেদের রাখবো না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু খুব বেশি হই হুল্লোড় করা, সিগারেট খাওয়া, মদ্যপান করে, এগুলো কিন্তু একেবারে করা যাবে না। আর রাতের বেলা খুব জোরে গান চালানো, বিশাল জোরে কথা বলা, এগুলো একদমই করা যাবে না, কারণ আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা 3টে মানুষ থাকি। বাকি আমাদের পয়সা দুটো কম দিলেও চলবে, কিন্তু আমার এখানে থাকতে গেলে কিন্তু নিয়ম কানুনটা ভালোভাবে মানতে হবে। তো যেহেতু প্রিয়াঙ্কা নেহা দুটো মেয়ে, ওদের ওরকম কোনো শখ আহ্লাদও নেই যে স্মোকিং করবে কি ড্রিঙ্কিং করবে, তো ওরা বলেছে এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমরা একটা সেফ প্লেস খুঁজছি যেখানে আমাদের একটু ভালো করে থাকতে পাবো, আর খাওয়া দাওয়াটা ঠিকমতো হবে, ব্যাস তাহলেই আমাদের যথেষ্ট, আর কোনো আমাদের কিছু পাওয়ার নেই। তো তখন প্রিয়াঙ্কা ভাবছে যে ওদের যে ল্যান্ডলর্ড সে তো এত কিছু ওদেরকে বলে দিল, অথচ এদেরই বাড়ির ঠিক সংলগ্ন জায়গায় এরকম মানে কখনো হাসির আওয়াজ কান্নার আওয়াজ আসে, তো ও তো ভাবছে যে আমি তো আজকে মনে শুনতে পাবো, কিন্তু 2টো 3টে 4টে বেজে গেল। অদ্ভুত ব্যাপার হচ্ছে সেদিন কিন্তু কোনো আওয়াজ হয়নি। তো প্রিয়াঙ্কা তখন নেহাকে বলছে দূর এবার ঘুমিয়ে পড়ি, আজকে মনে হয় না কেউ কোনো আওয়াজ করবে, আর এরকম হয়তো কোনো আওয়াজ হয়ও না, তুমি যেদিন শুনেছি সেদিন হয়তো ওদের বাড়িতে বা পাশের বাড়িতে কেউ হয়তো এসেছিল, সেরকম কিছু ব্যাপার। তো নেহা তখন বলছে যে না, আমি কিন্তু এই কটা দিনে 4 থেকে 5 দিন এরকম শুনেছি, আর যে সুরে কান্না মানে কাঁদে বা হাসে সেটা খুব অদ্ভুত টাইপের সুর, বলছে তুই একদিন যদি শুনিস তাহলে তুই বুঝতে পারবি। তো তখন প্রিয়াঙ্কা বলছে যে দেখ আজকে তো কিছু হলো না, আমি এখন শুয়ে পড়ছি, আবার উঠে অফিস যেতে হবে, তো যদি তুই কখনো এরপরে শুনতে পাস তুই কিন্তু এসে আমাকে ঠেলা দিয়ে ডাকবি। তখন ও বলে ঠিক আছে। তো সেদিনের মতো তো কিছু হলো না, পরের দিনও কিন্তু কিছু হয় না, পরের দিনও একদম ঠিকঠাক থাকে। তার পরের দিন মানে তৃতীয় দিনে প্রিয়াঙ্কা তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নেহার আবার ঘুমটা ভেঙে যায়। এবার নেহার যখন ঘুমটা ভেঙে গেছে তখন নেহা শুনতে পাচ্ছে পিছন থেকে, মানে ঠিক ওর বাড়ির পিছন থেকে, মানে ওদের যে ঘরটা সেই ঘরের ঠিক পিছনে কেউ একজন ওদের জানলার কাছে এসে প্রচণ্ড করুণ সুরে, মানে খুব মিহিভাবে, খুব করুণ সুরে খুব মিহিভাবে কাঁদছে, এবং সেই কান্নাটা না মাঝে মধ্যে একটু বাড়ছে একটু কমছে, একটু বাড়ছে একটু কমছে, কিন্তু কন্টিনিউয়াস। তো এই কান্নার আওয়াজটা যখন মানে নেহা পায় তখন ও নাকি মানে ওর মানে শরীরের মধ্যে একটা কীরকম একটা ফিলিংসও পেত, ও একদম সহ্য করতে পারতো না ওই কান্নার যে রিদমটা, ওটা না ওর খুব ডিস্টার্বিং ছিল ওর কাছে। তো নেহা তখন কি করে, উঠে বিছানা থেকে উঠে প্রিয়াঙ্কার ওখানে এসে প্রিয়াঙ্কাকে ডাকছে। তো 2-3বার ডাকার পরে প্রিয়াঙ্কা উঠে যায়। প্রিয়াঙ্কা যখন ওঠে, যেটা ও ইমেলে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি, প্রিয়াঙ্কাও কিন্তু এবারে প্রথমবারের জন্য ওই করুণ মিহি সুরে কান্নার আওয়াজটা শোনে। শুধু শোনে তাই নয়, ওরা দুজনেই ওই কান্নার আওয়াজটা শোনার পরে বুঝতে পারে যে কেউ একজন হাঁটতে চলতে ঠিক ওদের যে ঘরের যে দেয়ালটা, সেই দেয়ালটার পিছনের দিকে, মানে একবার সামনে থেকে পিছন করছে, আবার পিছন থেকে সামনে এসে এরকম করে ঘুরে ঘুরে কেউ একজন কাঁদছে। এবার ওদের যে জানলাটা ছিল, ওরা আসার পর থেকে না মানে ওই 2 সপ্তাহ মতো হয়েছে এসেছে, ওরা জানলাটা আর খোলেনি, কারণ এমনিতে ওখানে সারা বছরই একটা ঠান্ডা থাকে, আর সেই সময় কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা ছিল, তো ওই জন্য ওরা জানলা খোলেনি। এবার ওরা ভাবছে কী করবে, জানলাটা খুলে কি মানে নক করবে নাকি দরজাটা খুলে বেরোবে, কিছুই বুঝতে পারছে না। এবার এত রাতে যদি দরজাটা খুলে বেরোয় সেটাও একটা আনসেফ ব্যাপার হয়ে যেতে পারে, কারণ এখানে যারা বাড়িওয়ালা তারা 3জনই বয়স্ক ব্যক্তি, 2জন তো ভীষণই বয়স্ক, অন্যজনও প্রৌঢ় বলা যেতে পারে। তো ওরা না মানে সাহস পাচ্ছে না যে কী করবে, কিন্তু এটুকু বুঝতে পারে যে কেউ একজন কাঁদছে, প্রায় এরকমভাবে 15 থেকে 20 মিনিট এরকম কান্না চলে কন্টিনিউয়াস। ঠিক তারপরে মানে 15 থেকে 20 মিনিট ওই টানা কান্নার আওয়াজের ঠিক পরে ওরা শুনতে পায় কেউ একজন, ঠিক যে মানুষ বা যে ভয়েস থেকে ওরা ওই মিষ্টি করুণ কান্নার সুরটা পাচ্ছিল, ঠিক সেম সুরে কেউ একজন মানে হাসছে। এবার মানে সেই হাসিটা, ও যেটা ইমেলে লিখেছে যে সেই হাসিটা যদি মানে ওর এখনও কানে বাজে, বলছে ওই হাসির আওয়াজটা শুনলে না অন্য কোনো মানুষের মুখ থেকে হাসি চলে যাবে, কিন্তু খুব যে জোরে অট্টহাস্য করছে বা প্রচণ্ড যে বিকট গম্ভীর আওয়াজ তা কিন্তু নয়,
কিন্তু ওই আওয়াজটার মধ্যে একটা এমন নাকি টিউন আছে, একটা এমন ব্যাপার আছে যেটা শুনে নেহা এবং প্রিয়াঙ্কা দুজনেরই মানে চোখ থেকে চোখ ফেটে জল আসছে, কিন্তু কেন আসছে সেটা কিন্তু ওরা নিজেরাও জানে না। আচ্ছা, যে মানে একটা অদ্ভুত রকমের বিষণ্ণ হয়ে যায়, মানে বিষণ্ণতায় ভরে উঠছে মন, চোখ থেকে চোখ ফেটে জল আসছে। আর ওই কান্নার আওয়াজটা না মানে জাস্ট দুজনে নিতে পারছে না, এতটাই মানে খারাপ কান্নার আওয়াজ, কিন্তু খুব সরু, এমন নয় যে খুব জোরে কাঁদছে কেউ, ঠিক আছে। তো যাই হোক, তো এরকম ওটা মোটামুটি 15-20 মিনিট চললো। তারপরে আস্তে 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 কমতে কমতে মানে ওরা মনে হলো যে ভোরের আলোটা যখন আর কি ফুটবে ফুটবে সেই সময় আস্তে আস্তে ওই কান্নার আওয়াজটা একটু দূরে যেতে লাগলো, মানে একটু দূরে গেল, তারপরে কিছুক্ষণ পরে মনে হলো আরেকটু দূর থেকে কান্নার আওয়াজ আসছে, তার কিছুক্ষণ পরে মনে হলো আরও দূর থেকে কান্নার আওয়াজ আসছে, এই করতে করতে আওয়াজটা ভ্যানিশ হয়ে গেল। তো তখন প্রিয়াঙ্কা আর নেহা দুজনে মিলে ঠিক করলো যে না, এই ব্যাপারটাই কিন্তু যে ল্যান্ডলর্ড রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এরকম কী ব্যাপার। তো তখন ওরা সকালবেলা, ওদের সেদিনকে একটু দেরিতে অফিস যাওয়ার ছিল, তো ওরা ওদের ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করেছে, মানে ঘর থেকে বেরিয়ে একটা সাইডে একটা করিডোর মতো, সে তারপরে পোর্শনটা হচ্ছে ওই হাজব্যান্ড ওয়াইফ আর ওনার মেয়ে থাকতেন, ওদের ওখানেও 3 থেকে 4টে বেডরুম রয়েছে। তো জিজ্ঞেস করেছে এরকম যে এরকম আমরা শুনছি এরকম খুব করুণভাবে কেউ কাঁদছে, কে কাঁদছে, মানে আপনারা তো কেউ হবে না, কিন্তু আপনাদেরই ঠিক বাড়ির সামনে মানে আমাদের এই বাংলোর যে ঘরের যে দেওয়ালটা রয়েছে, আমাদের মনে হচ্ছে ঠিক দেওয়ালের পিছনে কেউ একজন কাঁদে এবং হাসে। এই কথা যখন ওনাদেরকে বলা হলো, ওনারা তো পরিষ্কার অস্বীকার করলো, বললো যে এটা হতে পারে না, মানে বলছে যে আমাদের এখানে জায়গাটা খুবই নিরাপদ জায়গা, আর আমাদের এই যে বাংলো রয়েছে এই সবকটা জায়গা, বলছে যে মানে ইয়াং জেনারেশন কেউ এখানে থাকেই না, সবাই এখানে আসে, মাঝে মধ্যে আসে, তাদের সব বাড়ি, আর সব এখানে বলছে বয়স্ক লোকই থাকে। বলছে যে কে এভাবে কাঁদবে, আর ওরকম বয়স্ক কোনো ব্যক্তি ঠান্ডার মধ্যে বাইরে এসে কেউ তো কান্নাকাটি করতে পারে না। তো অনেকক্ষণ যখন এই প্রিয়াঙ্কা আর নেহা এই নিয়ে কথা বলে, তো তখন ওরা বলে যে দেখো হতে পারে, যেহেতু আমাদের এই জায়গাটা অনেক মানে একটা ভ্যালির মতো একটা পাহাড়ি জায়গা, আর খুব বেশি ঘিঞ্জি যেহেতু বাড়িঘর নয়, হতে পারে যে হয়তো অন্য কারোর বাড়িতে সেই সময় কেউ কাঁদছিল বা হাসছিল, কথা বলছিল, সেইটা হয়তো তোমরা শুনেছো, এরকম কোনো বিষয় কিন্তু এইখানে হওয়ার কথা নয়। তো এই বলে ওরা নিজেদের ঘরে ঢুকে যায়। এবারে প্রিয়াঙ্কা আর নেহা ভাবছে যে এইটা আবার কেমন অ্যান্সার হলো, মানে ওরা স্পষ্ট শুনেছে, মানে নেহা তো বেশ 3-4 দিন ধরে এই মানে 4-5 দিন হয়ে গেছে মাঝে মধ্যেও এগুলো ফেস করে, আর কালকে প্রিয়াঙ্কাও খুব ভালোভাবে পুরো জিনিসটাকে মানে এক্সপেরিয়েন্স করেছে, ফলে ওরা না ওদের এই যুক্তিটাকে মানতে পারলো না যে অন্য কোনো দূর থেকে হয়তো কোনো বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, এটা হতে পারে না। তো তখন প্রিয়াঙ্কা ভাবলো যে, তখন প্রিয়াঙ্কা আর নেহা দুজনে মিলে ঠিক করে যে জানলার একটা দিক একটু খোলা থাকবে, মানে বন্ধই থাকবে, বাট খোলা থাকবে, এমনভাবে খোলা থাকবে যে ওরকম আওয়াজ হলে ওরা ছাট করে দরজাটা মানে জানলাটা আর কি খুলে দেখবে যে কে কাজটা করছে। তো ওরা সেরকম আর কি ঠিক করে এবং জানলার একটা দিক খোলা রাখে, খুলে হালকা করে ভেজিয়ে রাখে, যে আজকে যদি কিছু হয় তাহলে দেখা যাবে। তো প্রিয়াঙ্কা নেহা দুজনে মিলে সেদিন রাতটা জেগে রইল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেদিন কিন্তু কিছুই হয় না, সেদিনকে কোনো আওয়াজ তখন অবধি কিন্তু ওরা পায়নি। কিন্তু আওয়াজ না পেলেও যেটা ওরা পেল বা যেটা ওরা ফেস করলো সেটা কিন্তু ছিল একটা অদ্ভুত জিনিস। আচ্ছা, এখানে একটা জিনিস আগে প্রথমে বলে রাখি, সেদিন কিন্তু বাইরে কোনো রকমের কোনো হাওয়া বাতাস কিছু ছিল না, মানে খুব যে বাতাস বইছে বাইরে, ঝড় বৃষ্টি কিছু নেই, জাস্ট কিছু নেই, হাওয়া থেকে পড়ার কোনো চান্সই নেই। যেদিকের মানে ওই জানলাটা কীরকম ছিল যেটা প্রিয়াঙ্কা লিখেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে টোটাল জানলাটা দুটো ভাগে ভাগ ছিল এবং দুটো ভাগের 4টে করে পাল্লা রয়েছে, মানে দুটো পাল্লা নিয়ে একটা করে ছিটকিনি, মানে দুটো পাল্লা নিয়ে এদিকে একটা ছিটকিনি, অন্য দিকেরটায় দুটো পাল্লা নিয়ে একটা ছিটকিনি। এবার তার মধ্যে একটা মানে জানলার ছিটকিনি খুলে জাস্ট জানলার পাল্লাটা ভেজানো ছিল, এবং এমন করেই কাজটা করেছিল যেটা বাইরে থেকে দেখে একেবারেই বোঝা যাবে না যে ওই জানলাটা খোলা আছে, বোঝার একেবারেই উপায় নেই, কারণ বেশ শক্ত করে টেনে রাখা ছিল। কিছুক্ষণ পরে যখন ওরা এবার ভাবছে যে আজকে কিছু হলো না, চল ঘুমিয়ে পড়ি, এভাবে যখন দুজনে ঘুমানোর তৈয়ারি করছে তখন ওদের মাইন্ডটা যথেষ্ট ফ্রেশ। ঠিক সেই সময় ওই যে জানলাটা খোলা ছিল সেই জানলা থেকে, সেই জানলাটা দাম করে একটা মানে মনে হলো যেন কেউ একজন ঠেলে দিল পিছন থেকে, মানে বাইরে থেকে কেউ যদি জানলাটাকে খুব সজোরে আঘাত করে, এটা যেরকম থাম করে আওয়াজ হবে সেই রকম একটা আওয়াজ হলো।
এবং সেই আওয়াজটা এমন করেই হলো, যেহেতু ওই মানে বাড়িটা কাঠের ছিল, পুরো মনে হলো যেন ওদের দিকের যে পোর্শনটা সেটা একটু নড়ে গেল। তো এটাই লিটারেলি প্রিয়াঙ্কা এবং নেহা দুজনেই খুব ভয় পেয়ে যায় যে কি হলো ব্যাপারটা। আর কোনো জানলায় টোকা পড়লো না, শুধুমাত্র ওই জানলাটাতেই কেন টোকা পড়লো। তো সঙ্গে সঙ্গে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো তাও নিজেদের ভয়টাকে একটু কন্ট্রোল করে নিয়ে প্রিয়াঙ্কা এবং নেহা দুজনে মিলেই জানলাটা খুলে ওরা ওদের মোবাইলের যে টর্চ ছিল, এমনিতে ওদের কাছে টর্চ ছিল না, বাট মোবাইলের টর্চ ছিল, তো মোবাইলের টর্চ দিয়ে ওরা দেখার চেষ্টা করছে যে কোনো চোর ঠোর আছে কিনা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওখানে কেউ ছিল না, কোনো চোর ঠোর কিচ্ছু নেই। অনেকক্ষণ দেখলো, দেখা টাকার পরে তখন ওরা মানে নিজেদের মনকে আর কি বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো হতে পারে যে ওখানে কোনো হাওয়ার জন্য দরজাটা এরকম করে ভেজিয়ে গেছে। কিন্তু যেভাবে দরজাটার আওয়াজ হয়েছে, ওই জানলার যে পাল্লাটার যে আওয়াজ হয়েছে, সেই অত পরিমাণ আওয়াজ হতে গেলে বা ওই রকম পরিমাণ সজোরে ধাক্কা খেতে গেলে জানলার পাল্লা প্রচণ্ড প্রেশার দরকার, মানে হাওয়ার প্রচুর প্রেশার থাকতে হবে, না হলে ওটা হওয়া সম্ভব না। আর না হলে কোনো মানুষ বা ওরকমই মানুষের মতো সমশক্তি সম্পন্ন কোনো কিছু দিয়ে মানে যদি ওটাকে সজোরে ভেজানো হয় তাহলেই একমাত্র ওই পরিমাণ আওয়াজ সৃষ্টি হতে পারে। তো ওরা ভাবলো যে কী ব্যাপার হলো, এটা কি কেউ কি ইচ্ছে করে করছে, ওরা না মানে কিছু বুঝতে পারছে না। আর তখনও অবধি কিন্তু ওদের মনে কোনো রকম কোনো অস্বাভাবিক বিষয় যে এর পিছনে থাকতে পারে সেটা কিন্তু তখনও ওরা ঠিক মতো বুঝে উঠতে পারেনি। তো ওরা তখন কি করলো, ওরা ভাবলো যে মানে একটুখানি জানলা পাল্লাটা খুলেই রাখি, দেখি কি হয় ব্যাপারটা। এভাবে তো মানে কিছু মানে হঠাৎ করে সজোরে বন্ধ হয়ে যাওয়া, এটা তো খুব একটা স্বাভাবিক নয়, এরকম ঘটনা বারবার ঘটতেও পারে না। তো ওরা সব কিছু দেখে যখন কিছুই দেখতে পেলো না, ওরা তখন ইচ্ছে করে একটুখানি খুলে রাখলো। খুলে রাখার পরে প্রিয়াঙ্কা আর নেহা দুজনেই অপেক্ষা করছে যে কিছু যদি হয়। কিন্তু দুঃখের বিষয় সেদিনকে কিছুই হলো না, মানে আর ফার্দার কিছু হলো না। তো ওরা আবার ল্যান্ডলর্ডের সাথে কথা বললো যে এরকম আমরা কিন্তু জানলার আওয়াজ পেয়েছি, কারণ ওদের একটা ভয় ছিল যে জানলার উপরে দিকটা না কিছুটা কাঁচের ডেকোরেশন করা ছিল। যেহেতু বললাম যে পুরোনো দিনের একটা সুসজ্জিত বাংলো, তো তার জিনিসপত্র দরজা জানলা সব কিছুর মধ্যে একটা ভিন্টেজ ব্যাপার আছে। তো ওরা জানিয়ে রাখো, বলো যে দেখুন আমরা কিন্তু কিছু জানি না, কালকে যদি আপনার মানে ওই জানলার পাল্লাটাকে যদি কেউ আরও সজোরে মারতো, তাহলে যদি আপনার কাছে কিছু ডেকোরেশন ভেঙে পড়তো তাহলেও কিন্তু খুব একটা অস্বাভাবিক হতো না। তো ওরা নিজেদের সেফটির জন্য বলে রাখি পুরো বিষয়টা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এই এতখানি বিষয় বলার পরেও ল্যান্ডলর্ডরা যে খুব যে অবাক হলো বা ওদের যে মনে প্রচুর প্রশ্ন জাগলো তা কিন্তু নয়। ওরা বললো যে তোমরা খুলে দেখেছো কিনা, কোনো চোর ডাকাত ছিল কিনা, এরকম বেসিক কিছু প্রশ্ন করে। যাই হোক, তো ওরা আবার এত সকাল থেকে প্রচুর বিজি থাকতো, তো ওরা অফিসে এসে না ওরা এই বিষয়গুলোকে নিয়ে মাঝে মধ্যেই কাজের ফাঁকে ফাঁকে আলোচনা করতো সবার সাথে। তো সবাই ওদেরকে রাগাতেও বলতো যে তোমরা এখানে ভালো ছিলে, বেকার অত দূরে তোমরা কেন গেলে, বেকার এই সমস্ত ঝামেলার মধ্যে কেউ থাকে নাকি, আমরা এখানে ছিলাম সবাই মিলে মেয়েরা, আনন্দ মজা করতাম, তোমাদের খাওয়ার অসুবিধা হচ্ছিলো, তোমরা তাহলে নিজেরা নিজেদেরটুকু বানিয়ে নিতে, তাই জন্য তোমরা ছেড়ে চলে গেলে। তো এরকম নানান ধরনের কথা হতো। এইবারে আমি যে দিনের কথা বলছি সেদিন আর কি মানে ওদের মানে ঠিক তার আগের দিন আর কি এরকম কান্নার আওয়াজ প্রচণ্ড আর কি কান্নার আওয়াজ এসছে। এবং এতটাই কান্নার আওয়াজ এসছে যে ওরা কাজ করে ঢুকেছে সেদিন বাড়িতে প্রায় ওদের আস্তে আস্তে 7:30 বেজে গেছে। এবার 7:30 বেজে গেছে, এবার এরা হচ্ছে মানে যাদের বাড়িতে ওরা পিজি হিসেবে থাকতো, প্রিয়াঙ্কা নেহা, ওরা কি করতো মানে প্রত্যেক দিন ওই 7:45টার সময় ওরা ডিনারটা ওদের সার্ভ করে দিত। আর দিয়ে ঠিয়ে বলতো যে প্লেটে বা যেখানে ডিনারগুলো দেওয়া হয়েছে তোমরা জাস্ট পরিষ্কার করে, যেহেতু বাড়ির মধ্যেই থাকতো, তো ওদের ওই বললাম একটা করিডোর মতো ছিল, তো করিডোরের ওখানে ছোটো ছোটো 2-4টে টেবিল পাতা ছিল। তো ওরা বলতো যে ওরা কী করতো, এই প্রিয়াঙ্কা নেহা ওরা ডিনারটা করে ওটাকে টিফিন বক্সটাকে পরিষ্কার করে ওরা ঘরের বাইরে এসে ওই যে বারান্দা মতো করিডোরটা ছিল সেখানে টেবিলে রেখে দিত। তো সেদিনও তাই করেছে, কারণ এরা ল্যান্ডলর্ড কিন্তু 8টার আগেই খেয়ে নিত এবং 8টার পরে ওরা ঘুমিয়ে পড়তো। এবার সেদিনও তাই করেছে, ওরা খাওয়া দাওয়া করার পরে ওদের যে কন্টেনার ছিল সেটাকে ধুয়ে রেখে দিয়েছে। এবার দুজনে প্রচণ্ড ঘুম এসে, সেদিনকে ওদের খুব কাজেরও প্রেশার ছিল, ওদের সেদিন ওরা 9টার বদলে ওদেরকে 8টার মধ্যে অফিস ঢুকতে হয়েছিল, একটু কাজের প্রেশার ছিল। তো ওরা বাড়ি থেকে 7:30টার সময় সেই জন্য বেরিয়েছিল। তো দুজনেই প্রচণ্ড টায়ার্ড, তো দুজনেই ঘুমিয়ে পড়েছে।
ঘুমিয়ে পড়ার পরে সেদিন নাকি সারা রাতে বিভিন্ন সময়ে ওই রকম করুণ কান্নার আওয়াজ, কখনো ওই হাসির আওয়াজ, কখনো মানে কেউ হাঁটাচলা করলে শুকনো পাতার উপরে যদি তার পা পড়ে, বা মানুষ দেখবেন যদি হাঁটাচলা করে আপনার পা দিয়ে, আপনি কিন্তু মাঝে মধ্যে বুঝতে পারবেন। তো এরকম ওরা সারা রাত যাকে বলে এক্সপিরিয়েন্স করে। তো প্রিয়াঙ্কা আর নেহার তো খুব রাগ হচ্ছে যে মানে এত টায়ার্ড রয়েছে একে, তার মধ্যে ঘুম আসছে না, এরকম ব্যাপার হচ্ছে। তো ওরা না খুব অস্বস্তি পায়। তো ওরা তখন ভাবলো যেহেতু ল্যান্ডলর্ডকে বলে তো লাভ নেই, আমাদের মানে ওদের ওই যেখানটা আর কি, যে ঘরটা ওরা থাকতো ঠিক তার পাশে একটা বিশাল ফাঁকা জমি, একটা লন মতো এরিয়া, সেখানে আর কি পাইন, দেবদার এই সমস্ত গাছ রয়েছে। ঠিক তার সাথেই লাগোয়া বলা যেতে পারে আর একটা বললাম যে বাংলো ছিল। তো ওরা ভাবলো যে কালকে না এই বাংলোয়, মানে ওরা কোনোদিনও ওই বাংলোয় কাউকে দেখেনি, মানে কোনো মানুষকে ওরা দেখেনি যে সেই বাংলোয় থাকে। কিন্তু ওরা শুনেছে যে ওই বাংলোয় লোক থাকার, দেখাও যায় যে মানে রান্নাবাড়ি, দিনের বেলা হয়তো একটু রান্নাবাড়ি করছে কেউ, বা কিছু একটা গলার আওয়াজ পাচ্ছে, সেগুলো কিন্তু বোঝা যায়, কিন্তু কোনোদিনও নিজের চোখে দেখেনি যে অ্যাকচুয়ালি কে থাকে। তো ওরা ভাবলো যে কালকে একটা কাজ করি, কালকে আমরা আমাদের ল্যান্ডলর্ডকে বলে তো কোনো লাভ হচ্ছে না, আমরা এই পাশের বাংলোতে কালকে গিয়ে আমরা কথা বলে আসবো। এভাবে কেউ যদি কান্নাকাটি বা হাসাহাসি করে, এটা পরে অন্যদিকে গিয়ে করুক, এত এখানে আমরা আওয়াজ পাই কেন, আমাদের তো ঘুমটা হ্যাম্পার হচ্ছে। তো ওরা ভাবে যে ঠিক আছে ওটাই করবে। তো প্রিয়াঙ্কা আর নেহা কী করে, পরের দিন ওরা অফিস বেরোনোর আগেই ওই বাড়িটার সামনে যায়, ওই বাংলোটার কাছে গেছে। বাংলোটার কাছে গেছে তো গিয়ে বেল প্রেস করেছে। ওরা তো মনে মনে ঠিক করে গেছে যে আজকে তো কথা বলেই যাবে, কে এরকম করছে এটা জানাটা বা করাটা খুব দরকার, না হলে এভাবে রোজ 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 এই কান্না হাসির আওয়াজে ওদের তো ঘুম অসুবিধে হচ্ছে। তো কলিং বেল প্রেস করার পরে অনেকক্ষণ ওরা দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ আসে না, ওই বাড়িতে কেউই আসে না। এবং আরও বেশ কিছুক্ষণ যখন ওরা দাঁড়িয়ে থাকে, তো তখন দেখছে যে ওদের যে ল্যান্ডলর্ড, মানে এই প্রিয়াঙ্কা নেহা যে ল্যান্ডলর্ড রয়েছে, তারা আর কি তাদের ঘর থেকে বেরোচ্ছে, কোথাও হয়তো যাবে। স্বাভাবিকভাবেই দেখছে বা ল্যান্ডলর্ড যদি দেখে যে তার বাড়িতে যারা পিজি থাকে, যে মেয়ে দুটো, তারা পাশের বাড়ির দরজায় গিয়ে বেল প্রেস করছে, স্বাভাবিকভাবেই তারা জিজ্ঞেস করবে যে কেন, কি ব্যাপার, তোমরা এদের বাড়িতে কেন আসছো বা কিছু। তো তখন মানে এরাও প্রশ্ন করে। তো তখন নেহা বলে যে আমাদের অ্যাকচুয়ালি আমরা তো এখানটা রাতের বেলা থাকি, কিন্তু আমাদের এই জায়গাটায় না প্রচণ্ড রকমভাবে কেউ কান্নাকাটি করে বা কেউ খুব হাসে, এবং এটা প্রায় 4 থেকে 5 ঘন্টা চলছে রাতের বেলা, মানে কোনো না কোনো কারণে নাকি ঘুম ভেঙে যাচ্ছে, এবং ঘুম ভাঙলে এই জিনিসগুলো দেখছে। বলতে যে সেই জন্য আমরা একটু কথা বলতে এসেছি, যে যদি ওনার ঘর থেকে বা ওনার বাড়ি থেকে কেউ এরকম কোনো কাজ করে থাকে, তাহলে যেন ওনার একটু বারণ করে, কারণ আমাদের খুব অসুবিধে হচ্ছে। তো তখন তো ওদের ল্যান্ডলর্ড বলছে যে তোমরা এই গেটের পাশ থেকে সরে আসো। তখন বলছে যে না, আমরা একটু কথা বলবো, কোনো অসুবিধে নেই। তো তখন এই যে ওদের যে যারা ল্যান্ডলর্ড রয়েছে, তারা বারবার বলছে তোমরা ওখান থেকে সরে আসো, সরে আসো। তো তখন প্রিয়াঙ্কার একটু অড লাগে যে বারবার এরকম কেন বলছে। তো তখন বলছে যে আপনি বারবার কেন বলছেন। তো তখন ওদের ওই ল্যান্ডলর্ডের যে মালিকের আর কি যে মেয়ে ছিল, সেই মেয়ে বলছে যে এই যে বাংলোটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাংলোটায় বলছে মাঝে মধ্যেই লোক আসে, মানে কন্টিনিউয়াস কেউই এখানে থাকে না। বলছে তোমরা যে এখন এখানে মানে বেল প্রেস করছো, বাড়িতে কিন্তু কেউই নেই, তোমরা শুধু শুধুই আছো, কেউই তোমাদেরকে আসবে না কথা বলতে তোমাদের সাথে। তো তখন না মানে প্রিয়াঙ্কা নেহা দুজনে একটু অবাক লাগে, ভাবলো যে কী ব্যাপার রে বাবার, মানে রাতের বেলা দেখছি লোকজন কারোর সাথে কথা বলছে, হেঁটে চলে বেড়ানো যেরকম সব কিছু হচ্ছে, আর এখন বলছে যে কেউ নেই বাড়িতে, কেউ থাকে না মানে কন্টিনিউয়াস। তো তখন তো একটু অবাক লেগে গেছে ওদের। তো তখন ওই ল্যান্ডলর্ডের যে মালিকের, ল্যান্ডলর্ড যে মেয়ে ছিল আর কি, সে তখন বলছে যে আর বলো না, এই প্রপার্টিটা তো মানে আমরাই দেখাশুনো করি, কারণ ওরা আমাদেরকে একটা টাকা পাঠিয়ে দেয়, আমরা আর কি যেটা ইয়ারলি যে মেনটেন্যান্সটা থাকে সেগুলো আমরা করি। তখন বলছে যে কেন, কেউ থাকে না কেন। তখন বলছে যে ওদের এই ফ্যামিলিটার সাথে একটা প্রচণ্ড ট্র্যাজিক ঘটনা ঘটে যায়, এবং ওই যে বললাম যে বাকি আরও যারা মানে ইয়াং জেনারেশনের যারা ছিল, তো তারা বিভিন্ন জায়গায় কেউ বিভিন্ন রকম ধরনের কাজকর্ম করছে, কেউ অন্য বিজনেস করছে, ফলে তাদের পক্ষে ওই গ্রামের সিমলার ওইখানে ওরকম একটা রিমোট জায়গায় তারা থাকে না, তারা সপ্তাহে একদিন করে বা 2 সপ্তাহে একদিন করে আসে, এসে সব কিছু ক্লিন টিন করে তারা বেরিয়ে যায়। এই কথাটা যখন শোনে তখন না মানে প্রিয়াঙ্কা নেহা ব্যাপারটাকে একটুখানি সামলে নেয়, যে সব যে আমরা পাশের বাড়ির পাশের বাংলোর যারা থাকে তাদেরকে সন্দেহ করছিলাম, তাদের তো মানে বাড়িতে কেউ থাকে না, ওদের সাথে একটা এরকম ঘটনা ঘটে গেছে। তো তখন নেহা জিজ্ঞেস করছে যে ওদের সাথে কী এমন ট্র্যাজিক ঘটনা ঘটে, কি বলা যাবে কী এমন ট্র্যাজিক ঘটনা ঘটেছিল।
তো তখন মানে যে ল্যান্ডলর্ডের যে মেয়ে যে আর কি ঘটনাগুলো বলছিল, তো সে বলে যে ওদের সাথে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। মানে সেই ঘটনাটা কেন অ্যাকচুয়ালি ঘটেছিল সেটা কিন্তু আজ অবধি মানে বোঝা যায়নি। তার বলছে কী ঘটনা, তখন সবাই উনি বলেন যে মানে এই বাংলোটা অ্যাকচুয়ালি মানে বহু পুরনো, ওদের পাশে বাংলোটা বহু পুরনো। বলছে যে এই এরিয়ার মধ্যে সব থেকে পুরনো বাংলো হচ্ছে ওই বাংলোটা। তো ওখানে একটা ফ্যামিলি থাকতো, হাজব্যান্ড ওয়াইফ, তারা দুটো বাচ্চা, এরা থাকতো। এবারে ওদেরই বাংলোটা নিয়ে কোনো একটা কারোর সাথে, মানে বাংলো ওরিয়েন্টেড কোনো একটা ব্যাপার সাথে ওদেরই ফ্যামিলির কারোর কিছু একটা বহুকাল আগে সমস্যা হয়েছিল। তো সমস্যা হওয়ার জন্য ওরা নাকি মানে যাই হোক, মানে এক একজন তো খুব মানে শত্রুতা করার মানসিকতা থেকেও পিছপা হয় না, খারাপ মানুষ তো প্রচুর আছে। তো সেরকমই মানে একটা খারাপ কাজ কিন্তু ওদেরই ফ্যামিলির মধ্যে কেউ একজন করে। তো সেই খারাপ কাজটা কী ছিল সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে, যেহেতু ওইখানে হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা থাকতো, তো ওই চারজনকে নাকি ওদেরই ফ্যামিলির একজন খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। খাবারের সাথেও বিষটা মিশিয়ে দেয় এবং খাবারের সাথে বিষটা মেশানোর পরে মানে এমনইভাবে ওই জিনিসটা করা হয়, এমন একটা অকেশনের মধ্য দিয়ে করে যে চারজনেই কিন্তু এই বিষ মিশ্রিত খাবার খেয়ে ফেলে। মানে এই যে ঘটনাটা আমি বলছি, ঘটনাটা বহু আগের, কারণ ওই বাংলোটাই বহু বছর আগের, মানে ওই এরিয়ার মধ্যে সব থেকে পুরনো বাংলো। যাই হোক, তো ওই চারজনই বিষ মেশানো খাবার খেয়ে নেয় এবং বিষ মেশানো খাবার খাওয়ার কিছুক্ষণ পরে কোনো না কোনোভাবে, মানে হয়তো ওনার কোনো সিক্সথ সেন্স, ওই হাজব্যান্ড ওয়াইফ যিনি ছিলেন আর কি, তাদের কিছু একটা সন্দেহ হয়, কারণ তাদের শরীর খারাপ করতে থাকে। তো তখন নাকি ওরা মানে মানে সঙ্গে সঙ্গে নাকি, সেই সময় তো এত ডাক্তার বদ্যি, এত বড় বড় হসপিটাল এসব তো কিছু ছিল না, তো ওদের ওখানে নাকি একজন খুব ভালো, ওই হিমাচলের ওখানে ওই পাহাড়ি আর কি জড়িবুটি দিয়ে একজন বৈদ্য মতো ছিল। তো ওদের নিজেদের শরীর খারাপ লাগা সত্ত্বেও তারা বাচ্চা দুটোকে নাকি নিয়ে চলে যায় সেই বৈদ্যর কাছে এবং গিয়ে বলে যে এরকম এরকম কোনো বিষক্রিয়া হয়েছে, বলছে যাই হোক মেয়ে দুটোকে বাঁচানো দরকার। তো তখনকার দিনকাল বুঝতেই পারছেন, তো এরকম জিনিসে অনেকেরই অনেক বিশ্বাস ছিল, অনেকে অনেক উপকারও পেত। তো ওই বৈদ্য নাকি তখন মানে সঙ্গে সঙ্গে এটা শুনে তার বিভিন্ন ধরনের ভেষজ উপাদান দিয়ে একটা নাকি কাড়া মতো তৈরি করে, একটা পাতা বেটে একটা সলিউশন তৈরি করে। এবং মানে ওই যে বাবা মা দুজন তাদের বাচ্চাকে ওই বৈদ্যর কাছে নিয়ে গেছিলো, তাদের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, কারণ তাদের শরীর খারাপ হওয়া শুরু হয়ে গেছিলো। আর ওই বাচ্চা দুটো তো মানে পুরো নেতিয়ে পড়েছিল নাকি। তো ওই পাতা দিয়ে যে সলিউশনটা বানানো হয় জড়িবুটি দিয়ে, সেটা ওই কোনো রকমে ওই বাচ্চা দুটোর মুখে দেয়া হয় এবং বাচ্চা দুটোর মুখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ আর কি ওই ওষুধটা পড়ার পরে বাচ্চা দুটো যেরকমভাবে ঝিমিয়ে নেতিয়ে কিছু ফেন্ট হয়ে গেছিলো, ওরা কিন্তু আস্তে আস্তে জ্ঞান ফেরে ওদের। এবারে তারপরে এই বৈদ্যর কাছে এই মানে এই প্যারেন্ট দুজনও তারাও বলে যে আমাদের মধ্যেও বিষক্রিয়া হয়েছে। ততক্ষণে কিন্তু ওনাদের শরীর বেশ ডিটোরিয়েট করে গেছে কন্ডিশন। ওনারা বুঝতে পেরেছিলেন যে চারজনেই বিষ খেয়েছে, কিন্তু এই বাবা মা যারা ছিলেন তাদের মেন মোটিভ ছিল যে তারা তাদের সন্তানকে আগে সুস্থ করবে। তো সেই জন্য শরীর খারাপ থাকা সত্ত্বেও তারা অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়েকে ওই বৈদ্যের কাছে নিয়ে যায় এবং শুধু বৈদ্যের কাছে নিয়ে যায় তাই নয়, তারা কিন্তু প্রথমেই নিজেদের বিষক্রিয়ার কথাটা চেপে যায়, শুধু বাচ্চাদের কথাটা বলে যাতে ট্রিটমেন্টটা আগে বাচ্চাদেরকে করানো যেতে পারে, কারণ বাচ্চাদের তো বেশিক্ষণ তাদের শরীরে বিষ থাকলে সেটা অনেক বেশি ফ্যাটাল এফেক্ট করতে পারে। তো এই চিন্তা করে ওনারা প্রথমে বাচ্চাদেরকে সুস্থ করে এবং তারপরে যখন ওনাদের শরীর প্রচণ্ড রকমভাবে ডিটোরিয়েট করে যায়, তো তখন ওনারা বলে বৈদ্যমশাইকে যে আমাদেরও বিষক্রিয়া হয়েছে। তো সেই বৈদ্য নাকি সঙ্গে সঙ্গে আবার সে তার নিজস্ব উপাদান দিয়ে ওটাকে ঠিক করার, মানে ওই যে ভেষজ যে ওষুধটা, বিষক্রিয়া খতম করার যে ওষুধটা, সেটা তৈরি করতে থাকে। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু অনেকটা সময় মাঝখানে পেরিয়ে যায়, ওই ওষুধটা তৈরি হওয়ার, ওই ভেষজ উপাদান দিয়ে ওষুধটা তৈরি করার আগেই এই হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মারা যায়। বাট যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা দুটো কিন্তু পুরোপুরি সুস্থ থাকে। ওই জিনিসটা খাওয়ানোর পরে বাচ্চা দুটো কিন্তু একদম আউট অফ ডেঞ্জার হয়ে যায়। তারপরে তো আশেপাশে প্রচুর লোকে মানে যারা জানতো ওদেরকে, পুরো কথাটা রটে যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর তো বাচ্চাটা, মানে যে বাচ্চা দুটো রয়েছে সেই বাচ্চা দুটো তো খুব একটা বড় না, তারা যথেষ্ট ছোট। এবার তাদের বাবা মা দুজনেই মারা গেছে।
এটাই মানে ওই গ্রামে তখন একটা মানে ঢিড়ি পড়ে যায়। এবং তারপরে ওই বাচ্চা দুটোকে ওইখানে মানে ওদের যেহেতু স্কুল কলেজ ছিল, ওর বাবা মায়ের ওখানে কাজকর্ম ছিল, মানে ওদের আর কি চাষের জমি ঠমি অনেক কিছু ছিল। ফলে হুট করে ওখান থেকে মানে ওই খুব সম্ভব ওই বউটির যে বাবা মা ছিল তারা ওখানে এসে কিন্তু বেশ ওখানে থাকা শুরু করে, কারণ বাচ্চা দুটোকেও মানুষ করতে হবে। কিন্তু যে বিষয়টা আর কি হয় সেটা হচ্ছে যে মানে ওই ঘটনাটা ঘটার পরে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, ওই যে বাচ্চা দুটোর বাবা মা যে মারা গেছিল তারা তাদের শেষ নিঃশ্বাসটা কিন্তু তারা তাদের বাড়িতেই ত্যাগ করেছিলেন। মানে ওই যে বাংলোটা, ওই বাংলোর মধ্যেই কিন্তু ওই স্বামী স্ত্রী মারা গেছিলেন। এবং বাচ্চা দুটোকে আশেপাশের আরও লোক, তারপরে ওই যে বৈদ্য ছিল সেও এসছিল, তো ওখানেই ওরা মারা যায়। এবার তারপর থেকে ওই বাড়িতে ওই বাচ্চা দুটোকে নিয়ে ওদের আর কি প্যারেন্টসের বাবা মায়েরা ওখানেই থাকতেন। কিন্তু যেটা ঘটনা দেখা যায় যে মানে এটা বহুদিন আগে যেহেতু ঘটনা, তো সেই সময় থেকেই নাকি মানে ওখানে আশেপাশে আগে কিন্তু ছোট ছোট বেশ কিছু আশেপাশে বাড়ি ছিল। তো ছোট ছোট যে বাড়িগুলো ছিল, তো তারা নাকি অনেক সময় দেখতো যে ওই বাড়ির যে বাংলো যে বাড়িটা যে পাশে যে আর কি বড় যে জায়গাগুলো রয়েছে সেইখানটায় ওই হাজব্যান্ড ওয়াইফকে কিন্তু অনেকেই দেখেছিল। মানে এরকম নয় যে রাতের বেলা দেখা যেত, সেরকম কিন্তু নয়, দিনের বেলাও অনেকে নাকি দেখেছে। এবং ওই জায়গাটা আস্তে আস্তে নাকি খুব মানে কার্সড হতে থাকে, অনেকেই দেখতো। ইভেন যে ঘটনাটা এই প্রিয়াঙ্কা নেহাকে বলেছিল, যে ল্যান্ডলর্ডের যে মেয়ে, বলছে আমি দেখিনি কিন্তু আমার বাবা মা দুজনেই দেখেছে। তখন কিন্তু ওদের ওদের এই বাংলোটা কিন্তু তখনও ছিল। তো ওই আশেপাশে যে ছোটোখাটো যে চার পাঁচটা ছোটোখাটো বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়িতেই মানে ওরা মানে রাতের বেলা মনে হতো যে কেউ একটা হেঁটে চলে গেল, কেউ একটা পাশ দিয়ে সরে গেল, এরকম অনেকেই অনেক কিছু ফিল করে এবং দেখেও। তো এই বিষয়টা যখন একটু রটে যায় তখন কিন্তু ওই আশেপাশের যে বাড়ি ছিল সেই বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে জমিগুলো মানে বাড়ি ছেড়ে এরকম হয়েছে যে বাড়ি ছেড়ে রাতারাতি দুটো ফ্যামিলি চলে গেছে। মানে ওরা এত ভয় পেয়ে গেছে, কারণ তখন ওদের ঘরেও ছোটো ছোটো বাচ্চা ছিল। আর যেহেতু এটা বহুদিন আগের আমি একটা ঘটনা বলছি, তো সেই সময় মানুষের মনে একটু কুসংস্কারও ছিল যে যদি ওই বাড়িতে দুজন মারা গেছে, যদি আমাদের বাচ্চার উপরে একটা কোনো ক্ষতি হয়। তো ওই যে জায়গাগুলো বলছে যে ওই যে মানে ওদেরকে নাকি হাত দিয়ে দেখায় দূরের একটা জায়গা, বলছে ওইখানে দুটো বাড়ি ছিল। তো সেই বাড়ি দুটো ওরা ছেড়ে চলে যায়। তারপরে এই যারা মানে যাদের বাড়িতে আর কি প্রিয়াঙ্কা এবং নেহা মানে পিজি হিসেবে রয়েছে, ওরা তারপর ওদের জমি জায়গাটা কিনে নেয়, ওরা বেচে দেয়, এরা কিনে নেয়। তো এই করে করে ওই ভ্যালিটায় এখন 4 থেকে ওরকম 5টাই শুধুমাত্র বাংলো রয়েছে। তো বলছে যে জায়গাটা এরকম আওয়াজ হয়, এরকম কিছু হয়। তো তারপরে নাকি ওই যে বাচ্চা দুটো যে ওখানে ছিল, সেই বাচ্চা দুটো কিছুটা বড় করার পরে ওদেরকে মেন সিটিতে ওরা তারপরে চলে যায়। কারণ তারপরে এখান থেকে আর মানে যারা আর কি ওরা মানুষ করতো, যে ওর দাদু ঠাকুমারা, তাদের আস্তে আস্তে বয়স হয়, তো ওরা তারপরে কলেজে যখন ভর্তির বয়স হয় তখন ওদেরকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। এবং তারপর থেকে ওই যে ছেলে মেয়ে দুটো ছিল তারাই কিন্তু এই বাড়ির বর্তমান মালিক। এবং ওরা নাকি মাঝে মধ্যেই আসে, এসে বাড়ি ঠাড়ি সমস্ত ঠিকঠাক করে দিয়ে চলে যায়। এবং ওই যে বাবা মা যিনি মারা গেছেন ওই বাড়ির, ওই বাচ্চা দুটোর আর কি যারা বাবা মা, তারা নাকি যখন তাদের মানে প্রাণটা একেবারে বেরিয়ে যাচ্ছে, একদম মানে শেষ অবস্থা, তো তখন নাকি তারা বলেছিল যে আমার সন্তানদেরকে আমরা মানে সন্তানদেরকেও তো মারার চেষ্টা করা হয়েছিল, বলছে যে আমরা কিন্তু সবসময় আমাদের সন্তানের খেয়াল রাখবো, মারা গেলেও আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু সমস্ত রকমভাবে প্রোটেক্ট করব। এবং এটাও বলে গেছিল যেহেতু মানে বাংলোটা খুব বিশাল বড় না হলেও এরিয়াটা অনেক বড় ছিল, তো তারা নাকি বলেছিল যে আমাদের দুজনকে যেন এই বাংলোর পিছনেই সমাধিস্থ করা হয়। বলছে তখন মানে প্রিয়াঙ্কা নেহাকে ওই যিনি ল্যান্ডলর্ডের যে মেয়ে, সে বলছে যে এদিকে এসো। তো বলে না ওদেরকে একটা জায়গায় নিয়ে যায়। কোন জায়গায় নিয়ে যায়, তো ওদেরকে বলছে যে তোমরা আমার সাথে এসো বলে মানে প্রিয়াঙ্কা নেহা যে বাড়িটায় থাকে, যে বাংলোটায়, ওইটার চত্বরটা ছেড়ে পাশের যে বাংলোটা রয়েছে সেইখানটায় নিয়ে যায়। মানে ওদের কাছে না ভিতরের একটা ছোট গেট মতো রয়েছে, সেটা চাবি রয়েছে মানে জাস্ট বাইরেটুকু অ্যাক্সেস করার জন্য। তো ওখান দিয়ে ঢুকেছে, ঢুকে দেখছে মানে এটা না যেহেতু প্রচুর গাছপালা ছিল, ফলে ফট করে মানে কেউ দেখলেও চোখে পড়বে না। তো তখন দেখে প্রিয়াঙ্কা নেহা দুজনেই দেখছে যে ওই বাংলোটা
যে বাংলোটা আর কি এরকম ঘটনা ঘটেছিল ঠিক তার সাইডে, মানে সেই সাইড বলতে সেই সাইডটা হচ্ছে প্রিয়াঙ্কা নেহা যে ঘরটায় থাকে ঠিক সেই ঘরটার অপোজিট ফেজে আর কি দেখছে সত্যি সত্যি দুটো কবর, এবং কবর দুটো মানে পুরো গাছপালা, তার মধ্যে ছোটোখাটো গাছপালা উঠে ওপরটা শ্যাওলা পড়ে একদম মানে অনেক দিনের যেহেতু পুরনো বুঝতেই পারছেন, এবং সেখানে কিন্তু রীতিমতো ওদের নাম এনগ্রেভ করা আছে। তাদের জন্মসাল, মৃত্যুসাল সব কিছু কিন্তু মেনশন করা। তো যেটা প্রিয়াঙ্কা লিখেছে যে এইটা দেখে মানে ও মানে নেহার হাত চেপে ধরেছে, নেহাও প্রিয়াঙ্কার হাত চেপে ধরছে, মানে ওরা বলছে আমরা প্রচণ্ড মানে জানি না একটা ওইটা যে দেখলাম, ওটা দেখার পর না মানে বুকের ভিতরটা রীতিমতো মানে নড়ে উঠেছে, যেটা আমরা কি দেখছি। মানে ওই বাংলোর ঠিক সাইডটাতেই মানে ওদের ঘরের সেই দেয়ালটা, যে দেয়ালটার কাছ থেকে ওরা এরকম মানে মিহি স্বরে কান্নার আওয়াজ পেত, হাসার আওয়াজ পেত, কেউ চলাফেরা করছে সেই আওয়াজ পেত, ঠিক সেই দেয়ালটার অপোজিটেই আর কি পড়ছে। আর যেহেতু একটা থেকে অন্য বাংলোর একটু ডিস্টেন্স রয়েছে, প্লাস গাছপালা রয়েছে, ফলে ওটা কোনোদিনই ওরা ওই বুঝতে পারেনি। কারণ যে জায়গাটায় কবর রয়েছে, যে জোড়া কবরটা যেটা রয়েছে, এটা অনেকটাই নিচু, সেটা মানে ফট করে দেখলে না চোখেও পড়বে না। এটা দেখে না ওরা মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো তখন ওই মেয়েটি আর কি যে ছিল, উনিও বয়স্কা, তো তো উনি বলছেন যে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো এখানে বহুদিন থেকে রয়েছি, মানে আমাদের কিন্তু কখনো কোনো ক্ষতি হয়নি, আমাদের কখনোই কোনো ক্ষতি হয় না, তো তোমরাও ভয় পেও না, তোমাদেরও কোনো ক্ষতি হবে না। যদি কখনো কিছু মনে হয় যে কেউ কাঁদছে বা কিছু হচ্ছে, তোমরা যদি মানে এরকম তোমার মনে হয় যে তোমরা খুব ডিস্টার্বড আছো, মানে এগুলো কথাগুলো আর কি হিন্দিতেই বলছে যে তোমরা পরিষ্কার তোমাদের মতো করে জানলার কাছে এসে বলবে যে আমাদের খুব অসুবিধে হচ্ছে, তোমরা এখানে কান্নাকাটি করো না, বা তোমরা এখানে হাসাহাসি করো না, কথাবার্তা বলো না, আমাদের একটু অসুবিধে হচ্ছে, দেখবে তারপর থেকে আর এরকম কিন্তু কখনো হবে না। তো তখন না মানে নেহা বলছে যে আপনি এভাবে কি করে বলছেন, মানে আমরা একটা আত্মার সাথে কথা বলবো, এটা তাদের এই বাংলোটা তাদের বাড়ি, তাদের সাথে এরকম করে তাদের জীবনে এরকম একটা ট্র্যাজিক ঘটনা ঘটেছে, আর আমরা তাদেরকে বলবো, মানে এটা মানে একটা মানুষ হয়ে আমরা আত্মার সাথে কি করে কথা বলবো, এটা হয় নাকি? তো তখন নাকি ওদের সেই ল্যান্ডলর্ডের মেয়ে একটা মানে খুব চমকে যাওয়ার মতো কথা বলছে যে যে আমি যখন একদম ছোট, তখন তো এই ঘটনাটা ঘটে, এবং আমি কিন্তু এখানেই এই বাড়িতেই বড় হয়েছি। তারপরে ওনার বিয়ে হয়, কোনো কারণে সেই বিয়েটা টেকে না, উনি ডিভোর্স হয় এবং উনি আবার বাপের বাড়িতে পার্মানেন্টলি থাকেন। তো বলছে যে আমি যখন ছোট ছিলাম তখনই ঘটনাটা ঘটে, তখন আমি অনেক ছোট। বলছে এমনও হয়েছে যে আমি এখানটায় খেলতে খেলতে আমার বল চলে গেছে, আমি বল কিছুতেই পাচ্ছি না, মানে এরকমও নাকি হয়েছে যে ওই বাংলোটার দিকে তাকিয়ে নাকি, তখন উনি ছোট ছিলেন, যে বলেছে যে আমার বলটা তো হারিয়ে গেল, আমার বলটা একটু খুঁজে দেবে। তো সত্যি সত্যি নাকি মানে বাংলোর দিক থেকে বলটা মানে একটা মানুষ যদি হাতে করে একটা বল ছুঁড়ে মারে, ঠিক যেভাবে বলটা এসে পড়বে ঠিক সেইভাবেই কোনো মানুষ বা কোনো ব্যক্তি, কোনো ছায়া কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম করে নাকি ছুঁড়ে মারতো। তারপরে কখনো মানে ওরকম হঠাৎ করে নাকি ওদের ঘরে আলো নিভে যেত, হঠাৎ করে আলো জ্বলে উঠতো। তো তখন নাকি ওরা একজনের মানে ওদেরই পাহাড়ি একজনের সাথে ওরা কন্ট্যাক্ট করে যে এরকম তিন চারটে ফ্যামিলি তো মানে আশেপাশের যাদের বাড়ি ছিল ছোটোখাটো, তারা তো চলেই গেছে। তো তখন ওরা নাকি একজনকে বাড়িতে এনেছিল ওদের এই বাংলোতে, তো সে নাকি এসে বলেছিল যে আত্মা আছে কিন্তু তোমাদের কোনো ক্ষতি করবে না, এটা খারাপ বা ক্ষতিকারক কিছুই নয়, তো এত ভয় পাওয়ার কিছু নেই। তো এরা মানে যেহেতু ওই হাজব্যান্ড ওয়াইফের ওইভাবে মৃত্যু ঘটে, এবং ওনাদের যাকে বলে নিজেদের প্রাণ দিয়ে নিজের সন্তানদের প্রাণটা বাঁচিয়েছিলেন, এবং ওনারা না মানে মৃত্যুর পরেও বলে না যে অনেক সময় অনেক কথায় দেখবেন অনেকে বলে যে মরেও শান্তি নেই, ঠিক সেরকমই ব্যাপার কিন্তু ওনাদের সাথেও হয়েছিল। ওনারা মারা গেছিলেন ঠিকই, কিন্তু মারা যাওয়ার পরেও ওনাদের সন্তানকে প্রোটেক্ট করার জন্য, ওনার সন্তানদের উপরে যাতে যারা ক্ষতিটা করার চেষ্টা করেছিল তারা যেন ওনার সন্তানদের ক্ষতি না করতে পারে, সেই জন্য ওনারা সদা প্রহরায় থাকতেন। তো বলে যে আমি এমনিতেও বাড়িতে উনি কিছু একটা নাকি পুঁতে দিয়ে গেছিলেন, বলছে যে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তো তখন থেকে নাকি বলেছিল যে যদি সেরকম কিছু অসুবিধা হয়, এটা তো ভালো আত্মা, তোমরা বলবে যে আমাদের এতে অসুবিধে হচ্ছে, তাহলে আর কিছু হবে না। তো এরকম করে নাকি উনি ছোটোবেলা থেকে 3, 4, 5 বার নাকি উনি এরকম বলেছেন, সেটা কিন্তু হয়েওছে।
বলছে যে তারপর থেকে মানে ব্যাপারটা এতটাই আমাদের কাছে ইউজ টু হয়ে গেছে, আমরা এতটাই ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের সাথে আর এরকম হয় না, যদি হয়ও এরকম কোনো আওয়াজ বা কান্নার আওয়াজ আমরা অতটা কিছু পাত্তা দিই না। বলছে আমরা বরং আরও সেফ আছি, মানে আমাদের এখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার বাইরে থেকেও কেউ যদি কোনো চোর ডাকাতও আসে যে বাড়িতে লুট করবো বা কিছু করবো, সেটা সম্ভবই না। তো এই কথাগুলো যখন শোনে তখন নেহা আর প্রিয়াঙ্কার তো মানে রীতিমতো ভয়, মানে ওদের পা কাঁপছে যে কি করবে, বাড়িটা ছেড়ে বেরিয়ে যাবে নাকি থাকবে, আবার নতুন বাড়ি খুঁজবে, কি করবে ওরা কিছু বুঝতে পারছে না। তো এইভাবে তো কিছুদিন কাটলো, কিন্তু ওদের কিন্তু আর সেরকম কোনো মেজর অসুবিধে হয়নি। বাট ওই যে মিহি কান্নার আওয়াজ বা ওরকম যে ওটাতে না নেহা এবং প্রিয়াঙ্কা দুজনেই পুরো মাথা ধরে যেত, মানে ওই কান্নার আওয়াজটা বা ওই হাসিটা ওরা না নিতে পারতো না। তো একদিন কি হয়েছে এরকম, মানে ওদের অফিসেও খুব কাজের চাপ চলছে, মানে মাথাও মানে মুডটাও ভালো নেই, তার মধ্যে মাথা ধরে গেছে প্রচণ্ড, তার মধ্যে ওরকম কান্নার আওয়াজ। তো একদিন কি হচ্ছে, মানে প্রিয়াঙ্কা তো লিখেছে যে আমি তো প্রচণ্ড ভীতু ছিলাম, আমি মানে ওই জানলা তো খুলতামই না, কিন্তু একদিন ওর মাথাটা একটু গরম ছিল নেহার, তো ওর না একদিন মানে ভীষণ মানে বিরক্ত লাগছে যে এত আওয়াজ আসছে, আমার ভীষণ খারাপ লাগছে। তো ও তখন কি করে, ওই যে ওদের যে ল্যান্ডলর্ড যে ভদ্রমহিলা যে কথাটা বলেছিলেন যে তোমরা একটু বলে দেবে যে আমাদের অসুবিধা হচ্ছে, তোমরা এখানে কান্নাকাটি করো না, তো ও কী করেছে, মানে তার আগে কিন্তু প্রিয়াঙ্কার সাথে কিছু জিজ্ঞাসাও করেনি প্রিয়াঙ্কাকে। তো তখন নাকি ওরকম মানে জানলার সামনে গিয়ে ও খুব জোরে মানে মানে ওরকম কান্নার আওয়াজ হচ্ছে রাতের বেলা, তখন রাত প্রায় 1:30-2, তো ওরকম করে বলছে যে আমাদের কিন্তু খুব অসুবিধে হচ্ছে, আমার মাথা প্রচণ্ড ধরে গেছে, খুব ব্যথা করছে, তোমরা এখানে প্লিজ কান্নাকাটি করো না, এরকম করে মানে একটু রেগে রেগে বলেছে। প্রিয়াঙ্কা যেটা লিখেছে ইমেলে যে আমি ভূত ভগবানের দর্শকদেরকে এটা আমার ইমেলের মাধ্যমে জানাচ্ছি, এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স, নিজস্ব কানে শোনা, পুরোটা আমার চোখের সামনে ঘটেছে, যেখানে ওরকম করুণ সুরে প্রায় 15-20 মিনিট ধরে কেউ কাঁদছিল, যেই মুহূর্তে নেহা ওরকম করে বলেছে সেই মুহূর্তে কিন্তু পুরো স্টপ কান্নার আওয়াজ, মানে বলছে এটা অবিশ্বাস্য। তো তারপরে ওরা ওখানে ছিল 1 বছরটা টোটাল ওরা ছিল। তো তারপরে প্রিয়াঙ্কা কি করে, ও চাকরিটা সুইচ করে নেয়, ওটা অন্য জায়গায় চাকরি পেয়ে যায় কলকাতায়। আর নেহাও কিন্তু তারপরে ও 1-1.5 বছর কাজ করার পরে ও একটা জায়গায় হায়ার স্টাডিজের জন্য চলে যায়, ফলে ওরা দুজনেই একসাথে ওই বাড়ি থেকে মুভ আউট করেছিল। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে ওই ল্যান্ডলর্ডের ভদ্রমহিলা ওরা তো 2 দিন ওদেরকে বছরে খাওয়াতো নিমন্ত্রণ করে, মানে অনেক ওদের ওই কোনো একটা ফেস্টিভ্যাল ছিল, তো 2 দিন এরকম খাওয়াতো, মানে খাইয়েছিল 2 থেকে 3 দিন। তো সেরকমই একদিন ওরকম খেতে গেছে, তো সেখানে ওই ল্যান্ডলর্ডের মেয়ের সাথে কথা হচ্ছিল। তো তখন নাকি এই নেহা প্রিয়াঙ্কা জিজ্ঞেস করেছিল যে যারা ওনার এই পাশের বাংলোতে যারা এই ক্ষতিটা করেছে, যারা বিষটা খাইয়েছিল তাদের কি হয়েছিল। তো যেটা লিখেছে প্রিয়াঙ্কা যে অদ্ভুত বিষয় হচ্ছে যে যারা এরকমভাবে খাইয়েছিল, স্পেশালি একটা মানে ওদেরই একজন আত্মীয় পুরুষ মানুষ, তো তিনিই মেনলি খাইয়েছিলেন, এবং সেই বিষয়টা জানতেন আর একজন ওনার স্ত্রী খুব সম্ভব। বলছে অদ্ভুতভাবে দুজনেই নাকি মানে পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলো 1 থেকে 1.5 বছর পরে। সেটা ওরা মানে ওদেরই কোনো আত্মীয় স্বজনের থেকে শুনেছিল এই ফ্যামিলিটা। তারা মরে যায়নি, কিন্তু তারা তাদের আর স্বাভাবিক জীবনে নাকি আর ফিরতে পারে, তারা ওরকমভাবেই তাদের জীবনটা মানে পুরো রেস্ট অফ দ্য লাইফ তাদেরকে ওইভাবেই থাকতে হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর প্লিজ একটু সকলের সাথে ঘটনাগুলো শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।